অনেক মানুষ এটা আচ্ছা। পড়ে পাস করছে। তো আপনারাও করতে পারবেন। হুম। আর আমি একটু আপনাদের এনভায়রনমেন্টটা বলি। সিম্যানের এনভায়রনমেন্ট গুলা কেমন থাকে। আপনি তো এখনো বুক করেননি। আপনি তো জানেন না আপনার কোথায়। সরি। স্কয়ারে যে সিম্যানের রুমটা থাকে, মানে যে রুমের ভিতরে আপনি ঢুকবেন। আচ্ছা, আপনি বাইরে থেকে যে কোয়েশ্চেনটা পড়বেন হুম। সাইমা আপু আপনি যদি কিছু না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ? ওকে আপু। আচ্ছা। আহ আপনারা বাইরে থেকে যখন দেখবেন, মানে হুম। মানে এই যে কাগজটা থাকে কোয়েশ্চেনে, ওইটা দেখে কিন্তু মানে অনেকে বুঝে না যে ওটা সিম্যান। কারণ ওখানে নরমাল একটা ইসের মতো লেখা থাকে, পেশেন্ট আসছে, পেশেন্ট কমপ্লেইনিং সামথিং, মানে কিছু একটা লেখা থাকে। ওইটা অনেকে মনে করে যে আপনার মানে মেডিসিনের স্টেশন। হুম। বুঝছেন? কিন্তু স্কয়ারের যে রুমগুলা আমার মনে হয় স্ট্রিটেও সেম হওয়ার কথা। ওই যে দরজার মাঝখানে লাগানো থাকে না, গ্লাস লাগানো থাকে না? মানে আপনি দেখতে পারেন যে ভিতরে কি। হ্যাঁ। বুঝছেন? তো আমার ওখানে আমার পরীক্ষার সময় লেখা ছিল যে পেশেন্ট প্রেজেন্টেড উইথ ব্রেথলেসনেস। এখন ব্রেথলেসনেস তো আপনার নরমাল মেডিসিনের স্টেশন হইতে পারে। তো আমি হুম। ১ মিনিটের মধ্যে খালি একটা লাইন লেখা, আর কিছু লেখা নেই। বুঝছেন? হুম। তো আমি দরজার ওখান দিয়ে আমি একটু মানে ভিতরে, মানে অ্যালাউড না, তো আমি একটু তাকায় দেখছি। যে একটু আশেপাশে করে দেখি। তখন দেখলাম যে ভিতরে সেটআপটা ঐরকম যে একটা বেডে একটা পেশেন্ট শোয়ানো। তো তখন আমার মনে হলো যে এটা সিমম্যান হইতে পারে। হুম। তো ঢুকলাম, ঢোকার পর দেখলাম সিমম্যানের মতোই সেটআপ করা। তার মানে এটা সিমম্যান। আমার ওইভাবেই শুরু করতে হবে। কারণ স্টার্টিংটা একটু ডিফারেন্ট আপনার মেডিসিনের থেকে। ওইখানে তার পেশেন্ট মানে সিমম্যান মানে কি একটা অ্যাকুইট কন্ডিশনের পেশেন্ট আসে। যে অত হুম। ঠিকমতো কথাবার্তা নাও বলতে পারে। বেশিরভাগ বলতে পারে না। তো হ্যাঁ। ওইভাবে আমি শুরু করছি। তো আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে দেখবেন সেটআপটা যেটা একটা বেড থাকে। মানে এটা একটা পেশেন্ট আপনি মনে করবেন। হুম। পেশেন্টের অবস্থা খারাপ আপনার ম্যানেজ করতে হবে। ধরেন সিমম্যানের পেশেন্ট ৩ ধরনের হইতে পারে। কনশাস তো থাকেই, কনশাস আর আনকনশাস। কিন্তু সেমি হুম। কনশাস ও থাকতে পারে। হু-হা যে করে আরকি। মুখ দিয়ে সাউন্ড করে খালি। মামলিং আচ্ছা। যেটাকে বলে আরকি ওরা। হুম। তো আপনি ঢোকার পরে বুঝবেন যে আসলে পেশেন্ট কি অবস্থা। তাই ইউজুয়ালি ওনার নিয়ে যাও। পেশেন্ট অন্য মানে লিখিত হবো। কনশাস থাকলে ওরা বলে হেল্প মি, হেল্প মি, ডক্টর হেল্প মি, মানে ওরা ভিতর থেকে এরকম সাউন্ড করে। ওইটা হচ্ছে যে ভিতরে মাইক লাগানো থাকে আর পাশে মানে দেখা যায় না কে কথা বলে। পাশ থেকে একজন কথা বলে। মানে আপনাকে দেখতেছে আপনি কি করতেছেন ওইভাবে ওরা আনসার দেয়। বুঝছেন? হুম। আর যেটা আনকনশাস ওইটাতে আপনি ঢোকার পর যখন ইন্ট্রোডাকশন দিবেন তারপরে পেশেন্ট আর কথা বলবেন না। আপনি বুঝে গেছেন আনকনশাস। ওইটা একভাবে ম্যানেজ করব। আর সেমি কনশাস যেটা, ওইটা কি ওইটা আপনাকে আনসার দিতে পারবে না কিন্তু মুখ দিয়ে সাউন্ড করতে পারে আরকি। আমরা যে গ্লাসকোমা স্কেল করি যেটার জন্য আরকি। হুম। আচ্ছা। তো আপনি ঢুকলেন, ঢোকার পরেই আপনার নাম বলবেন, মাই নেম ইস এই। আর আরেকটা কথা সিমম্যানের স্টেশন আপনার আছে হইতেছে সব মিলায়ে ধরেন আম আ ৭-৮ টার মতো আছে। এর মধ্যে ২ টা ৩ টা ওগুলাই বারবার আসে। যেমন ধরেন অ্যাজমা, সিওপিডি থেকে একটা আসে। অ্যাজমা আসে বেশি যেটা। সিওপিডি আমি হুম। খুব কমই শুনছি সিওপিডি আসছে। হুম। তারপরে আপনার একটা আছে ব্লিডিং, ব্লিডিং এর একটা কেস আসে। ওই এন্ডোস্কোপি করছে। ৩ দিন আগে একটা এন্ডোস্কোপির হিস্ট্রি থাকে আরকি। ওইটা একটা আসে। পোস্টপার্টাম ব্লিডিং যেটা এটা তো মানে খুবই আসে। ওই যে সিএস হইছে ২৪ ঘন্টা আগে। এখন আপনাকে গাইনি ডিপার্টমেন্ট থেকে কল করছে। পেশেন্ট অনেক খারাপ। প্লিজ কাম অ্যান্ড সি দ্য পেশেন্ট। তো মানে ওই যে ওইটার ইন্টারনাল ব্লিডিং হয় আরকি। আপনি টামি এক্সামিনেশন করে দেখবেন যে আব্দুল্লাহ আপনার সেটু বুকে খান দে। ইউটেরাসটা ওই যে আমরা পড়ছি না পোস্টপার্টাম ব্লিডিং, মানে হুম। ওই কেসটা। আচ্ছা। আরেকটা যেটা খুব ইম্পোর্টেন্ট এটা হচ্ছে এএফ এর কেসটা। এখন আচ্ছা। এএফ টা ২ ভাবে আসে। একটা আসে উইথ হার্ট ফেইলিউর, আরেকটা আসে উইথআউট হার্ট ফেইলিউর। বুঝছেন? মানে এই কেসগুলা হচ্ছে মেইন। মানে এগুলার ভিতরেই ঘুরায় পেঁচায় আসে। আর অন্যান্য যেগুলো আছে ওগুলাতে একটু পড়বেন। মানে একবার রিডিং পড়বেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি ওগুলা পড়ব না, খালি এগুলা পইড়া দিবেন। আর সিমম্যানের মেইন প্রোটোকলটা কি বলেন তো? A to E অ্যাসেসমেন্ট। হুম। আপনারা তো হাসপাতালে এগুলা করছেন। হুম। A, B, C, D, E অ্যাসেসমেন্ট। সিমম্যানে যদি আপনি ডায়াগনোসিস যদি নাও পারেন, আপনি যদি A to E অ্যাসেসমেন্ট যদি করে দিয়ে আসতে পারেন, আর ধরেন যখন যা কিছু হয় মানে ওই মানুষটার ভিতর ফোনও দিতে থেকে হয় আব্দুল্লাহ যখন যে কথা বলতেছে বা খায় না। যদি অক্সিজেন কমতেছে অক্সিজেন দিতেছেন। মানে আপনি এই যে ম্যানেজমেন্টটা না, এটা যদি আপনি ৮ মিনিটে করতে পারেন ওরা তাও পাস করায়। আচ্ছা। বুঝছেন? এটা আবার মেডিসিনের মতো না যে ডায়াগনোসিস না পারলে এখন ফেল করায়। ঠিক আছে? আচ্ছা আমি একটু এটা শেয়ার করি। আর আপনাদের মাঝখানে একজনের একটা স্টোরি বলব এই সিমম্যান নিয়ে। আচ্ছা। মনে রাখার জন্য। ওনো রাখা লাগে বুঝছেন? নাহলে খায় না। আপনাদের এখানেই তো শেয়ার করছি এই যে। আগে থেকে রাখা। ওকে। আচ্ছা এইটা কি আমি লিখছি? না, না। আমারটা বের করি দাঁড়ান। না।
কোন বেশি আচ্ছা দিলে এই যে এটা আমার স্লাইড, বেশি দিলে এটা আমি একেবারেই নতুন হ্যাঁ, বানাইছি এই স্লাইডটা। হুম। আব্দুল্লাহ আচ্ছা আমি একবার বলবো, বলার পর আপনাদের সায়মা আপু যদি ক্যামেরা অন করতে পারেন কইরেন, না করলে তো নাই। আমাকে আপনারা বলবেন, ঠিক আছে? মানে আমি আপনাদের পড়ানোর পরে, আচ্ছা বুঝছেন? মানে প্র্যাকটিস করবেন আরকি। পরে ক্যামেরা অন ওকে। করতে কই যেটা বললাম, প্রথমেই ঢুকবেন। এখন ঢোকার পরে দেখলেন যে পেশেন্ট শুয়ে আছে, ঠিক আছে? তো হুম। পেশেন্টের, আচ্ছা ওই লাইনটা এখানে আমি লিখি নাই, পরের ওই আরেকটা স্লাইডে আছে। ঢোকার পর প্রথমেই বলতে হয় যে আই ক্যান সি মাই পেশেন্ট হুম, আচ্ছা, I can see my patient is attached to a monitor and I am assuming I am taking all the universal precaution. বুঝতে পারছেন? মানে আচ্ছা এইটা হচ্ছে তো পরীক্ষা, তাই না? এখানে তো আর আপনি গ্লাভস পরতে পারবেন না, অ্যাপ্রন পরতে পারবেন না, হাত ধুইতে পারবেন না। প্রিকশন যেগুলো আমরা নেই পেশেন্ট করার আগে, ওইটা তো আর পারতেছেন না। এটা জাস্ট এজন্য আমরা ভার্বালাইজ করব। ঠিক আছে? এটা পরের যে আরেকটা স্লাইড দিছি ওটার মধ্যে আছে লেখা আরকি। আচ্ছা এটা বললেন, মানে এটা পেশেন্টের নাম ঠাম জিজ্ঞেস করার আগেই কিন্তু। ওকে? এখন আপনি এখানে আছেন, আপনার সামনে বেড আছে, বেডের পাশে একদম পেশেন্টের মানে পেশেন্টের এই সাইডে দাঁড়াবেন। মানে বেড যেখানে থাকবে রাইট বা লেফট থাকে না, রাইটের দিকে থাকে। আমার তো রাইটেই ছিল। আচ্ছা পেশেন্টের পাশে দাঁড়াইলেন, তারপরে এখন আপনি আপনার পরিচয় দিবেন। কারণ পরিচয় কিন্তু মাস্ট। এইখানে যেটা ভুল হয়, একদম মনোযোগ দিয়ে শুনেন। যখন পেশেন্ট মানে চিল্লাচিল্লি করে, মানে ঢোকার পর যখন বলে ও হেল্প মি হেল্প মি, এইখানে কি হয় বলেন তো? নিজের পরিচয় দেওয়ার কথা কি হয়? মনে থাকে না। মনে থাকে না। এটা স্বাভাবিক। কিন্তু আপনার পরিচয় দিতে হবে, পেশেন্টের পরিচয় নিতে হবে, কনফার্ম করতে হবে। এখন যদি কনফার্ম না করেন, আপনি তো অন্য পেশেন্টকেও দেখতে পারেন, তাই না? এই জিনিসটা সবসময় একদম মাথায় সেট করে রাখবেন যে আমি আগে নাম পরিচয় করব, ঝামেলা শেষ করব। ভিতরে তারপর একটুখানি ভুল হোক সমস্যা নাই। কিন্তু এটা হইতেছে আপনার কোর, যেটা ভুল করা যাবে না। আপনার নাম বলবেন মাই নেম ইজ এই, ওয়ান অফ দ্য ডক্টরস। ওকে, এখন বলবেন আর ইউ অ্যাডাম স্মিথ, মানে পেশেন্টের নাম বললেন। এখন ধরেন আমি যে ওই যে বলতেছি যে আনকনশিয়াস, তাহলে আনকনশিয়াস থাকলে নাম পরিচয় কে বলবে বলেন তো? কেমনে কনফার্ম করবেন? আনকনশিয়াস থাকলে ওই বেল্ট হ্যাঁ, তে ওর পেশেন্টের হাতে ওই যে হাতে এখানে হাসপাতালে কিন্তু থাকে রিস্টে ওই যে লাগায় দেয়, হুম, আপনার নাম আর এজ নাম লাগায় দেয়। কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে সিমম্যানে, হুম, ধরেন আপনি একটা কিছু করলেন বা কোথাও একটা তাকাইলেন মানে মনিটরে দেখার জন্য ব্লাড প্রেশার। এখন আপনি কি করতেছেন এটা তো আপনার কনসালটেন্ট জানে না, মানে আপনার যে পরীক্ষা নিতেছে এক্সামিনার জানে না। সো সবসময় সবকিছু ভার্বালাইজ করবেন। দেখবেন যে অন্যান্য যারা পড়ায় বা কোচিং এ পড়ায় ওরা সবসময় বলে যে, ওরাও বলবে যে ভার্বালাইজ করতে হবে। তো আপনিও পেশেন্টের হাতের দিকে তাকাবেন, তাকায় বলবেন যে আই ক্যান সি মাই পেশেন্টস নেম ইজ দিস, এজ ইজ এত। ওকে? আচ্ছা এখন আপনি শুরু করে দিবেন। আচ্ছা দেখেন, আমাদের যেটা বললাম ৪টা A, B, C, D, E, সরি ৫টা। হ্যাঁ? তাহলে আমাদের মাথায় থাকতে হবে যে আমরা ১ম এ এয়ারওয়ে দেখব। তারপরে কি? ব্রিদিং, ব্রিদিং, সার্কুলেশন, সার্কুলেশন, এক্সপোজার, ডিসএবিলিটি, সরি তারপর ডিসেবিলিটি, এক্সপোজার। এক্সপোজার। ওকে, আচ্ছা। এখান থেকে একটু পড়েন আপু। এখন যদি পেশেন্ট প্যাটেন্ট আছে, সো আপনি মাথায় মনে রাখেন যদি আপনার কপাল খারাপ থাকে তাইলে আপনার আনকনশিয়াস পেশেন্ট আসবে। ধরেন মাসে ওইটা ২ দিন আসে। আনকনশিয়াস আচ্ছা খুবই, খুবই কম আসে। কিন্তু মানে কনশিয়াস হোক বা মামব্লিং হোক এইটা বেশি আসে। তো আনকনশিয়াস থাকলে ওইটা ম্যানেজ করা ইজি, ওইটা আমরা পরে শিখব। আগে আমরা শিখি যে কিভাবে প্যাটেন্ট থাকলে আমরা কি করব। এটা পড়েন আপু। হ্যালো, হ্যাঁ। আর ইউ মিস্টার X? I'm really sorry about that. We would be able to help you today. In order to help you, I would like to start ABCD protocol. And since you are talking to me, I'm assuming your is হেয়ার patent. ইজ প্যাটার্ন। আচ্ছা। তাইলে এইখানে যেটা বললাম মানে মামব্লিং বা সেমি কনশিয়াস যদি থাকে, পেশেন্টকে যখন নাম জিজ্ঞেস করবেন দেখবেন ওরা খুব সুন্দরভাবে নাম বলে। কারণ ওরা তো ওখানে বেসিক্যালি অ্যাক্টিং করতেছে, তাই না? ওরা নাম বলবে, আপনার বয়সও বলবে। কিন্তু বয়স বলার সাথে, সাথে ওরা বলবে ডক্টর হেল্প মি, আই হ্যাভ চেস্ট পেইন, অথবা বলবে যে ডক্টর আই হ্যাভ ব্রিদিং ডিফিকাল্টিস, মানে খুব সুন্দর অ্যাক্টিং করে, বুঝছেন? তখন আপনি ভয় পাবেন না, ওকে রিল্যাক্স। আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পরীক্ষা। পেশেন্ট মরবে না। তো একদম মাথা ঠান্ডা করে তখন বলবেন, আই এম রিয়েলি সরি টু হিয়ার অ্যাবাউট দিস। উই শুড বি এবল টু হেল্প ইউ। মানে পেশেন্টকে বারবার আপনার রিঅ্যাসিওর করতে হবে, আচ্ছা আমি হেল্প করব, আমি হেল্প করব। কারণ ও বারবারই চিল্লাইতে থাকে কন্টিনিউয়াস। বুঝছেন? এরকম অনেক মানুষ এসে বলছে যে আপু এত চিল্লাইছে আমি মানে পরে বলতে পারি নাই কিছু, আমি ঘাবড়ায় গেছি। কিন্তু এটা তো আপনি এখন জানেন যে চিল্লাবে, তাহলে তো ঘাবড়ানোর তো
তো কোনো প্রশ্ন আসে না, তাই না? হুম। তো আপনি খালি রিঅ্যাসিওর করবেন, "I should be able to help you today." কিন্তু এটার পরে আপনার বলতে হবে যে ABCDE। ABCDE আমরা শুরু করে দেই কিন্তু আমরা বলি না যে আমরা এটা করতেছি। ওই যে যেটা বললাম, আপনার এক্সামিনার কেমনে বুঝবে আপনি কি করতেছেন? বুঝবে যে আপনি বুঝে গেছেন এয়ারওয়ে প্যাটার্ন, বুঝবে না। তো এটা আপনার ওকে বলতে হবে যে, "In order to help you, I'll start this assessment." বা প্রোটোকল হোয়াটএভার। এখন প্যাটেন্ট, আচ্ছা, এখন আপনার যদি এয়ারওয়েতে কিছু আটকে থাকে আপনি কথা বলতে পারবেন? না। পারব না। এইজন্য আপনাকে কি বলতে হবে? অ্যাজিউম এয়ারওয়েজ প্যাটার্ন। প্রত্যেকটা ওয়ার্ডের আছে, ওয়েট আছে। বুঝছেন? এমনি, হুম, এমনি লেখা নাই। তার মানে হুম, আপনি অ্যাজিউম করতেছেন যে কিছু নাই, বাট কিছু থাকতেও কিন্তু পারে। আপনি তো আর হুম, বলতেছেন না যে I'm sure there is nothing এয়ারওয়েজ প্যাটার্ন। কারণ এরপরে আমরা কিছু জিনিস করব যেটা করে আমরা এয়ারওয়েটা চেক করব যে আচ্ছা, কারণ আপনার যদি পার্শিয়াল অবস্ট্রাকশন থাকে তাও কিন্তু মানুষ কথা বলতে পারে। ঠিক আছে? হুম। আচ্ছা। এখন নট প্যাটার্ন থাকলে কি করবেন সাইম আপু? মানে আমি এটা বলছি একবার যদিও। আপু, not parent থাকলে if the patient is not answering your should check his identity. হুম, To check my patient identity and look to wristband, Babalaji name, age, then proceed. ওকে। আচ্ছা। তারপর হাউ টু চেক এয়ারওয়ে এটা একজন পড়েন। রশনি আপু পড়েন, এরপর আমি একটা জিনিস দেখাবো। এতটুকু একটু পড়েন। আচ্ছা, চেক মাউথ। ক্যান ইউ ওপেন ইউর মাউথ? দেন হেড টিল্ট করব, চিন লিফট, দেন হুম। সিকিউর ইয়ার ওয়ে বাই OPA and PA। এটা মানে কি? ওরোফ্যারিঞ্জিয়াল এন্ড নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। নাসোফ্যারিঞ্জিয়াল এটা এয়ারওয়ে। যখন আপনারা আচ্ছা। কোচিং করতে যাবেন আমার এখানেই আমি আপু রশনি আপু আপনাকে আমি একটু ছবি রেশমি। পাঠাইছি না? হুম, পাঠাইছিলাম না? যখন আপনি আমাকে মানে ১ম বলছেন যে পড়বেন। মানে যখন কনফার্ম করছিলেন আমি আপনাকে পাঠাইছিলাম। ওগুলো একটু সাইমা আপুকে আমি পাঠাই। ওখানে সব ছবি আছে এয়ারওয়ে গুলার ছবি। আমি আবার গ্রুপে দিতেছি। আচ্ছা ও আপনি ও পড়েন। টেলিগ্রামে? না, না, আমি দিতেছি আবার, সমস্যা নেই। আপনি পড়েন আপনি। আচ্ছা। এটা পড়েন। আ শেষ করছেন? ২ নাম্বারটা পড়েন নাই তো। আচ্ছা, দেন হচ্ছে if still not responding then need to check Glasgow Coma Scale to check whether patient needs intubation or not. আচ্ছা। এই যে আপনাদের গ্রুপে পাঠাইছি দেখেন, এইটা হইতেছে আপনার নাসোফ্যারিঞ্জিয়াল ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। টিউবের মতো আরকি। সিকিউর করতে হয় হুম, এয়ারওয়ে। আপনারা যখন যাবেন না, একাডেমিতে যাবেন মানে এখন আপনি সব দেখে রাখতেছেন। আমি হুম, পরীক্ষার ১ সপ্তাহ আগে আমি শিখছিলাম কি নাসোফ্যারিঞ্জিয়াল ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে কি জিনিস। খুবই ভয়ংকর এক্সপেরিয়েন্স। তো এটা আপনার ইম্পোর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মুখ দিয়ে যখন মুখ খুললেন তখন দেখবেন যে ভিতরে সিক্রেশন। সিক্রেশন থাকলে তো অমনি আপনি অফ করে রাইখা দিতে পারবেন না। আপনার এই এয়ারওয়ে গুলা প্লেস করতে হবে। মানে ওখানে বেসিক্যালি এরকম না যে আপনার ওগুলা ক্লিন করতে হবে। জাস্ট আপনি পারেন কিনা ওরা এটাই দেখবে আর কিছু না। আচ্ছা। আচ্ছা। আম এই যে আমাকে কি দেখাইতে পারবেন যে কিভাবে হেড টিল্ট, চিন লিফট করে আপুরা? People had হুম, হ্যাঁ, এভাবে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ। তো আপনার লেফট হ্যান্ড রাখবেন পেশেন্টের ফোরহেডে আর হুম, রাইট হ্যান্ড রাখবেন হচ্ছে চিনে। এরকম চিন। রেখে আর হুম, একটা জিনিস একটু মনে রাখেন, ওইগুলা তো আপনার ম্যানিকিন। ওইটা তো আসল মানুষ না। বুঝছেন? হুম, এইজন্য মানে আমি যখন করছিলাম আমি যে মানে ১ম এ আমি খুব মানে আলতোভাবে করতে গেছি। দেখি কি কাজ হইতেছে না। জোরে হুম। ধাক্কা মারতে হয়। বুঝছেন? ওগুলা নাইলে মুখ খোলে না। ইউজুয়ালি কিন্তু আচ্ছা। মুখ খুলে যায়। কারণ হুম, আমি যেখানে কোচিং করছি স্যামসন আমাদের ম্যানিকিন আমি প্র্যাকটিস করি নাই সত্যি কথা। বুঝছেন? কেমনে হুম, মাথায় করতে হয়। পরে যখন আমি কোর্স করছি তখন আমি বুঝছি আচ্ছা এই কারণে আমার ঠিকমতো হয় নাই তখন। মানে পরীক্ষার সময়। আমি খুব হুম, আলতোভাবে করতেছিলাম, মুখ খুলতেছিল না আরকি। তো আপনি বাঁ হাতটা আপনার পেশেন্টের হেডে রেখে আপনি ডান হুম। হাতটা আরকি ডান চিনের মধ্যে হাতে দিয়ে টিল এভাবে করব। ঠাস করে করে দিবেন। তখন দেখবেন আপনার মাউথ ওপেন হয়ে গেছে। হুম। এখন ধরেন মাউথ তো ওপেন হইল। এখন তো কিছু বলতে হবে। এখন কি বলবেন? মানে আপনার এক্সামিনার শুনতেছে। মানে আপনি তো খুললেন, ওপেন করলেন। এখন হুম, ধরেন মুখের ভিতরে দেখলেন। ধরেন ২ টা কন্ডিশন কিছু একটা আছে, আবার কিছু একটা নাই। তাইলে কি বলবেন? ধরেন কিছু একটা নাই। রশনি আপু কি বলবেন? মুখটা ক্লিয়ার আরকি। হুম। মানে আপনি তো দেখলেন, খুললেন না। খালি আপনি ভার্বালাইজ করবেন না যে I can see I there is can see nothing there inside is mouth. nothing. হ্যাঁ, nothing ওইটাই আমি visible. জিজ্ঞেস করতেছি। খালি আপনি যা করবেন ওখানে, ওটাই বলবো। আপনি যদি অমনি রাইখা দেন তাইলে কিন্তু আবার সমস্যা। আপনি হুম, যেটা করতেছেন, যা ধরতেছেন, যেখানে তাকাইতেছেন, বিশেষ করে সিম ম্যানে
আপনার সব বলতে হবে। আর এখন সায়মা আপু বলেন তো, ধরেন আপনি এরকম করলেন, আপনি দেখলেন ভিতরে কিছু সিক্রেশন, আর ধরেন ফর অ্যান এক্সাম্পল এরকম একবার ছিল যে ভিতরে একটা ওরা ওই যে তুলা গস পিস দিয়ে দিছে, মানে একটা ফরেন পার্টিকেলস দিছে, তখন আপনি কি বলবেন? আহ, আমি জানি না আপু। আপনারা মনে হয় বিএলএস করছেন তাই না আপু? I can না করিনি আপু। আচ্ছা, তো ওইটাই দেখা বলবেন যে যেটা I can দেখবো ওটাই বলবো। I can see there is a gauze এক্স্যাক্টলি। piece inside আপনি যেকোনো কিছু the দেখতে mouth. পারেন তাই না? এটা তো আর আমরা এখন হুম, জানি না। হুম, এখন গস পিস থাকলে ইউজুয়ালি আমরা বলতে পারি আই উড লাইক টু রিমুভ ইট উইথ মাই লিটল ফিঙ্গার। এটা আপনার ওই হাত দিয়ে রিমুভ করা যায়। একটা ফরেন আচ্ছা, পার্টিকেল যদি থাকে, কোনো ইনস্ট্রুমেন্টাল দরকার হয় না। হুম, আর যদি আপনি ওখানে সিক্রেশন দেখেন তাহলে কি বলবেন? যদি দেখেন অনেক সময় ব্লাড দিয়ে দেয়, মুখ দিয়ে ওই যে হয় ব্লাড থাকে, বা অনেক সময় সিক্রেশনও দেয় ওরা। তখন I can খালি see বলবেন যে there is secretion inside the mouth. yes, and also I'd like to use this instrument, oropharyngeal and nasopharyngeal airway. এইটা বলে, ঠিক আমি একটা জিনিস আপনাদের দেখাই নাই, ক্রাশ ট্রলিটা দেখাই নাই। এটা বলে একটা ট্রলি থাকে, ট্রলি থেকে এই যে দেখেন আপনাদের একটা ছবি পাঠাইছি না? হ্যাঁ, ওই যে আরএফএল এর কিছু ট্রলি পাওয়া যায় না বাংলাদেশে, ড্রয়ার থাকে হুম, যে। হুম, এখন আপনি চিন্তা করবেন যে ওই ড্রয়ারে 4টা ড্রয়ার থাকে, হুম, টান দিয়ে খুলে যায়। এগুলা খুবই ছোট ছোট ডিটেইল, যেগুলো আপনার জানতে হবে, যেগুলো না জানলে ওইখানে ভুল হয়ে যাবে। কারণ স্যামসাং এ আমি পড়ছিলাম, আমি জীবনে ট্রলি দেখি নাই, আমি যে নেটে দেখে ওখানে যায় পাইছিলাম পরীক্ষার সময়। এই 4টা ট্রলিতে হুম, উপরেরটায়, ওখানে আমার পরীক্ষার সময় ওখানে লেখা ছিল এ বি সি ডি। আপনারা যখন হাসপাতালে যাবেন তখন ওখানে দেখবেন সেম ট্রলি, বুঝছেন? হুম, তো আপনার সবসময় মনে রাখতে হবে এ, মানে প্রথম ট্রলিতে এর জিনিসপত্র থাকবে, এয়ারওয়ের। আচ্ছা, এখন আপনি যে যদি বললেন যে ওরোফ্যারিঞ্জিয়াল এন্ড নাসোফ্যারিঞ্জিয়াল টিউব ইউজ করতে হবে, এটা বলে আপনি হুম, যদি বি ট্রলি 2 নাম্বার ড্রয়ারটা খুললেন, তাহলে হুম, কি হবে বলেন তো? তাহলে তো হইল না। তাহলে হইল না, ওরা মনে করবে যে আপনি এটা কিছু পারেন না, আপনি পারেন। জানেনই না। হুম, যারা জানে সিমম্যান, ওরা কিন্তু দ্বিতীয় ড্রয়ার খুলবে না। আপনার যখন 2 নাম্বার ড্রয়ারে থাকে অক্সিজেনের জিনিস, তাই না? মানে ব্রিদিং এর জিনিস। যখন আপনার ওইটা লাগবে তখন তখন আপনি 2 নাম্বার এতে ড্রয়ারই খুলবেন। এ আর খুলবেন না। খুলবো না। ওকে? হুম, আর সিতে থাকে আপনার ফ্লুইড থাকে, ইনজেকশন থাকে, মানে ব্লাড রিলেটেড জিনিস। যখন আমার ওইটা লাগবে হুম, তখন আমি সি ড্রয়ার খুলবো। আর ডি তে থাকে আপনার ওই যে গ্লুকোজ চেক করি আমরা। ডি তে ওই জিনিসপত্র থাকবে। আর টর্চ থাকবে। এবার বুঝছেন এটার মাহাত্ম্য, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ? হুম, এটা যে আপনি এখন জানলেন, এরপরে একটু নিজে প্র্যাকটিস করবেন। একটু যখন আপনারা যাবেন, একাডেমিতে যাবেন, তখন যা একটু দেখবেন, তাইলেই হয়ে যাবে। এটা তো কঠিন কিছু না। মানে বেসিক্যালি আমি তো এই জিনিসগুলো আগে ঠিকমতো জানতামই না, মানে আমার পরীক্ষার সময়। ঠিক আছে? হুম, আচ্ছা। এখন আপনি এই পর্যন্ত পারলেন। ওকে। এই যে আমি বললাম যে আপনার পেশেন্ট আনকনসিয়াস থাকলে কি করব? এই যে আমি আমার পিডিএফ এ লিখছি না, হাউ টু ডু জিসিএস, হুম, এত সুন্দর করে আপনি কোথাও লেখা পাবেন না। কারণ সমস্যা কি হয়, ধরেন আপনি গেছেন পরীক্ষার হলে, মানে এরকম অনেকবার হয়েছে যে ওরা মানে ইসেরা যারা পরীক্ষা দিছে ওরা এসে বলে আপু আমি তো ভালোই করতেছিলাম, মাঝখানে দেখি পেশেন্ট কথা বলে না, মানে পেশেন্ট মারা গেছে আর কি। মানে আপনি আচ্ছা, ম্যানেজ করতে পারেন নাই, পেশেন্ট মারা যায় কিন্তু। আপনারা জানেন ও কি জানি না। তো আপনার পেশেন্ট যদি মারা যায় তাহলে ফেল কনফার্ম। ফেল কনফার্ম। হ্যাঁ, মানে ওরা হচ্ছে কথা বলা বন্ধ করে দেয়। মানে ধরেন হুম, মানে কোন কেউ যদি ম্যানেজ করতে না পারে, ওরা হ্যাঁ, ২ মিনিট আপনার সাথে মানে থাকবে, ইয়া করবে, সাপোর্ট করবে। তারপর কিন্তু ওরা আর কথা বলবে না, আপনি যদি উল্টাপাল্টা করেন। হুম, এখন ঢুইকা যদি দেখছেন আনকনসিয়াস পেশেন্ট, আমি বললাম না এটা একটু আমার কাছে মনে হয় কঠিন। পেশেন্ট কথাই বলতেছে না। হুম, ওখানে যায়া আপনার গ্লাসগো কোমা স্কেল করতে হবে। অথবা আপনি এ পার্ট করছেন, আপনি বি পার্টে ঢুকবেন, ব্রিদিং পার্ট। হুম? হুম, মানে আপনি অক্সিজেন দেখবেন, মনিটরে দেখবেন, কি রেসপিরেটরি রেট দেখবেন। তখন দেখলেন কি ব্যাপার, পেশেন্ট কথা বলতেছে না, এতক্ষণ তো কথা বলতেছিল। তাহলে আপনার কি মনে করতে হবে, সামথিং ইজ রং, ও মানে মারা যাইতেছে, তাহলে ওরে বাঁচাইতে হবে। তখনই আপনার কি করতে হবে, বলবেন যে মাই পেশেন্ট ইজ নট, কি বলবেন, নট আনকনসিয়াস, নট না, মাই হুম, পেশেন্ট ইজ আনকনসিয়াস নাও, আইড লাইক টু ডু জিসিএস, গ্লাসোকোমা স্কেল। এইটা হুম, বলে, একটু কঠিন লাগতে পারে কিন্তু এটা এত কঠিন না। আমি যেমনি পড়াইতেছি আপনি একটু একটু পড়েন, আপনারা পড়লেই পারবেন। এইটা করার পর সাথে সাথে আপনার এই জিসিএস করতে হবে। এই 5টা কোশ্চেন আপনার করতে হবে। আপনি যদি এই 5টা কোশ্চেন করতে পারেন, দেখবেন সাথে সাথে পেশেন্ট আবার তাকাইছে, কথা বলতেছে। ওরা হুম, খালি এটাই দেখে যে আপনি পারেন কিনা জিসিএস করতে। আমার কথা বুঝছেন? হুম।
এটা এখন পড়েন, দুইজনই পড়েন। সাইমা আপু বলেন প্রথমে। Can you hear me? Do you know where we are? Can you open your eyes for me? না প্রথমে বলেন ক্যান ইউ হিয়ার মি। Yes. Can you hear me? জি আপু। Do you know where we are? নো রেসপন্স। জি। Can you open your eyes for me? Can you raise No, your no. hand for me? আচ্ছা একটু আস্তে আস্তে বললেন, হ্যাঁ। তারপর ধরেন প্রথম 4টায় কোনো রেসপন্স করলো না। এখন যদি আপনার প্রথম হোয়ার ইউ আর বলেন, 3 নাম্বারে যদি ও চোখ ওপেন করে ফেলে, কারণ ওরা তখনই বুঝবে যে আপনার সাথে আর ফাইজলামি করবে না। ঠিক আছে? ও তখন আইদার চোখ ওপেন করে ফেলবে অথবা ওর হাত উঠায় ফেলবে যখন আপনি জিজ্ঞেস করবেন। তখন আপনার আর 5 নাম্বার পয়েন্ট করার দরকার নাই। কারণ এটা আপনি পেইন দিতেছেন এখন। দরকার আছে? নাই। যদি প্রথম 4টা না পারে তাইলে আপনি 5 নাম্বার পয়েন্টটা বলবেন। এখন 5 নাম্বার পয়েন্টটা বলেন। I will start applying pain, knuckle on the sternum. Patient responding to pain or patient not responding to pain. If not Yeah. responding to pain, I am assuming just less than 8. So, would like to call anesthesia team for intubate. Or ইন্টুবেশন। since responding to pain, I would like to continue with my assessment. এক্সাক্টলি। এই পর্যন্ত যখন বলবেন তখন দেখবেন পেশেন্ট ভালো হয়ে গেছে, আপনি পরে বি পার্টে চলে যেতে পারবেন। কিন্তু এতটুকুতে যদি কেউ আটকে যায় তাহলে কিন্তু কি হবে? পেশেন্ট ইজ নো মোর। আচ্ছা, এটা আপনি রশনি আপু একবার বলেন। আচ্ছা, can you hear me? Do you know where we are? আচ্ছা, আরেকটা কথা বলি, ধরেন আপনি তো যখন করবেন মানে সিমম্যানের জিনিসটা অনেক ইনটেন্স থাকে, বুঝছেন? পেশেন্ট বলতেছে না, আপনি এটা একবারের জায়গায় 2 বারও বলতে পারেন। অ্যাডাম ক্যান ইউ হিয়ার মি? অ্যাডাম ক্যান ইউ হিয়ার মি? মানে আপনি খুব আপনি বিএলএসটা আপনার করা থাকলে আপনারা বুঝছেন। এটা কিছু ভিডিও দেখেন ইউটিউবে বা আমি পাঠাবো না আপনাদের। ক্যান ইউ হিয়ার মি? তারপরে কি কোয়েশ্চেন? ক্যান ইউ ওপেন ইউর আইস? আমি নিজেও ভুলে গেছি। মানে এই Where we are. কোয়েশ্চেনগুলা, হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো আপনার কিন্তু একবারের জায়গায় 2 বারও আপনি বলতে পারেন। বলতে এমন না যে পারতেন, একবার লিখা আচ্ছা। আছে দেখে একবারই বলবেন। কারণ পেশেন্টকে তো আপনি জাগানোর চেষ্টা করতেছেন। আচ্ছা, তারপর বলেন আপু। Do you know where we are? Can you open your eyes for me? Can you raise your hand for me? Then I will start applying pain. Knuckles the on sternum, patients responding to pain or patient not responding to pain. If not responding to pain, then I'm assuming GCS less than 8, and so would like to call anesthesia team for ইন্টিউবেশন, সরি আপু। intubation. Or since responding to pain, I would like to continue my assessment. ওকে, আপু একটা কোয়েশ্চেন আপু। বলেন বলেন। I would like to call an anesthesia team for intubation. এরপরে কি আমার আর কিছু করার আছে? কিচ্ছু করা লাগবে না। আপনার এই এক্সামিনার বলবে অ্যাজিউম ডান। বুঝছেন? এই 5টা কোয়েশ্চেন আপনারা যাদের সাথে প্র্যাকটিস করবেন দেখবেন কেউ পারে কিনা। এটা হচ্ছে আমার কথা। আমি দেখছি 80% মানুষ এগুলো এটার মানে কি জিজ্ঞেস করতে হয় এটাই জানে না। তো এটা আপনি যখন বলতে পারবেন তখনই ওরা বলবে অ্যাজিউম ডান। আর উপরের গুলা যদি পারে তাহলে তো আপনি আর পেইন দিবেন না। তখন আপনার অ্যাজিউম করতে হবে যে আপনার ওর জিসিএস মোর দেন 8। আর যদি কিছুই না পারে লেস দেন 8, তার মানে ইন্টিউবেশন লাগবে পেশেন্টের। ঠিক আছে? আচ্ছা। এর হ্যাঁ আপু। না, ঠিক এরপরে আছে, হ্যাঁ বলেন। এরপরে আপনি নেক্সট অ্যাসেসমেন্টে যাবেন। এই যে এটা ইসের পিকচারগুলো আপনার এই নন ব্রিদার মাস্ক থাকে। এই মাস্কগুলো এগুলা কোন ড্রয়ারে থাকবে তাহলে? বি। 2 নাম্বার ড্রয়ারে। হুম, বি আপু 2 নাম্বার ড্রয়ারে। হুম। 3 নাম্বারে থাকবে সি ফর সার্কুলেশন। সার্কুলেশনে কি হয়? ইনজেকশন, তাই না? ইনজেকশন, হ্যাঁ। ওকে। এইখানে আর কিছু লাগবে না। ইউজুয়ালি যে মাস্কগুলা একটু আপনার ইসে যায় দেখেন, আপনাদের একাডেমিতে যায় দেখেন। ব্লুটা আমরা ইউজুয়ালি ইউজ করি, এখানে থাকে। ব্লু, হোয়াইট এই 2টা ইউজুয়ালি থাকে। এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, এবারে আসি বি পার্টে। হ্যাঁ, বি ব্রিদিং পার্ট। ব্রিদিং পার্টে আমরা কি দেখি? ব্রিদিং পার্টে আমরা দেখি মেইনলি অক্সিজেন দেখি, রেসপিরেটরি রেট। কিন্তু পেশেন্টকে আমরা রেসপিরেটরি রেট বলবো না, আমরা বলবো ব্রিদিং রেট। পেশেন্ট তো আর বুঝে না। ঠিক আছে? পেশেন্ট তো আর মানে মেডিকেলের ভাষা বুঝবে না। তো বলবেন হচ্ছে অক্সিজেন, রেসপিরেটরি রেট আর হচ্ছে চেস্ট এক্সামিনেশন। কি করি আমরা? অক্সিজেন, চেস্ট Respiratory chest examination. কি চেস্ট Examination. এক্সামিনেশন। আচ্ছা, উপরে একটা কথা লিখছে দেখেন, মনিটর, ম্যানেজ, এক্সামিন, ম্যানেজ। মানে কি? মানে আপনি ওদের যে একটা আপনার যে পেশেন্ট থাকে না, পেশেন্টের বেডের উপরে
একটা ল্যাপটপের মতো, মানে ল্যাপটপের মনিটরটার মতো এরকম একটা মানে মনিটর থাকবে, বুঝছেন? এই যে আমি লাস্টে অ্যাড করছি ওটা, দাঁড়ান, এই যে যেটা এইরকম একটা মনিটর থাকবে, বুঝছেন? এখন আপনি যখন অক্সিজেন দেখতে হবে না, ওইটা আপনি বলবেন নাও আইড লাইক টু চেক অক্সিজেন লেভেল ইন ইউর ব্লাড এন্ড ব্রিদিং রেট। এটা বইলা পেশেন্টের উপরে ওই মনিটর থাকে, মনিটরের দিকে তাকাবেন। ওইখানে তাকালে আপনি দেখবেন যে SpO2 কত, হার্ট রেট কত, লাইক এভরিথিং আপনি উপরে দেখতে পারবেন, পালস কত, টেম্পারেচার কত, বুঝছেন? এরকম একটা মনিটর থাকবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, তখন আবার ভয় পায় না যে কারণ এটা তো রিয়েল লাইফ সিচুয়েশন, এটা একটু ডেঞ্জারাস। আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত গেল। এখন আপনি ওখানে দেখলেন অক্সিজেন দেখে এখন আমাকে আগে বলেন নর্মাল অক্সিজেন লেভেল কত একটা মানুষের, আর যদি কারো COPD থাকে ওইটাই মানে টার্গেট কত আমাদের? 96 থেকে 7 আর টার্গেটেড হচ্ছে 92 ফর COPD। 98 থেকে 98 টু 92, আর নর্মাল মানুষের মোর দেন 94, 98 হ্যাঁ 95 আচ্ছা 4 94 মোর 94, PDF গুলোতে 94 লেখা আছে। আচ্ছা, তো এখন যদি ওইটা আপনার COPD-র কেস আসে, তাহলে আপনার ইউজুয়ালি অ্যাজমার কেস আসে, ওইখানে তো এই ব্রিদিং নিয়ে যত ঝামেলা করে, আপনি প্রথমে যাই দেখবেন আপনার মানে স্যাচুরেশন 86 করে রাখছে, বা ধরেন 88 করে রাখছে, মানে অনেক কমায় রাখে আর কি, আস্তে আস্তে বাড়ায় আপনি যদি ম্যানেজ করতে পারেন। আচ্ছা, তো এটা তো আপনি প্রথমে দেখলেন যে আই ক্যান সি দ্যাট, আপনি তো প্রথমে বলবেন যে আইড লাইক টু চেক আপনার অক্সিজেন লেভেল ইন ইউর ব্লাড অ্যান্ড ইউর ব্রিদিং রেট। দেন আপনি চেক করবেন মনিটর, তখন আপনি বলবেন আই ক্যান সি দ্যাট ইউর অক্সিজেন লেভেল ইজ দিস, মানে আপনি যেটা পাবেন সেটা কিন্তু ভার্বালাইজ করতে হবে, মানে বলতে হবে কিন্তু, মানে অক্সিজেন দেওয়ার আগে। তো বলবেন আই ক্যান সি অক্সিজেন লেভেল ইজ ধরেন 87, ওকে, অথবা যদি নর্মাল থাকে নর্মালটাই বলবেন, ওকে। এখন তারপর আপনার এটাও বলতে হবে যে উইচ ইজ নর্মাল, তাই না? আর যদি মনে হয় যে কম আছে, তখন আপনার বলতে হবে যে দেখো উইচ ইজ কোয়াইট লো, নাও আই উড লাইক টু অফার অক্সিজেন মাস্ক বিফোর গো অ্যাহেড। তখন আবার আপনাকে জিজ্ঞেস করতে হবে COPD-র কথা। হ্যাভ ইউ এভার বিন ডায়াগনোসড উইথ COPD অর মানে আপনি বলতে পারেন স্মোকার্স কাফ। ক্লিয়ার এ পর্যন্ত? জি হ্যাঁ। আচ্ছা, COPD-টা জিজ্ঞেস করার কারণ কি বলেন তো? জি, কতটুকু অক্সিজেন দিব এটা? হ্যাঁ, মাস্কটা ডিফারেন্ট। COPD-র পেশেন্টকে আমরা ভেঞ্চুরি মাস্ক দিই, আর ইসের পেশেন্টকে আমরা যে একটু আগে দেখলাম না নন ব্রিদার মাস্ক, যেটা দিই, এই যে এটা হচ্ছে ভেঞ্চুরি মাস্ক। এটা একটু ডিফারেন্ট, যেখানে একটা এটাকে বলে চেম্বার লাগানো থাকে আর কি, আর এটা হইতেছে আপনার নর্মাল মাস্ক, ওকে। আচ্ছা, এখন ধরেন পেশেন্ট আপনাকে না বলার পর কতটুকু অক্সিজেন দিতেছেন, রেট এভরিথিং আপনাকে এক শ্বাসে বলতে হবে। এইটা আমি অনেকের কাছে অনেকে আমাকে বলছে, ধরেন আপনি যদি পুরোটা এক শ্বাসে বলতে না পারেন, আই উড লাইক টু অফার হাই ফ্লো 100% অক্সিজেন ভায়া নন ব্রিদার মাস্ক অ্যাট দ্য রেট অফ 15 লিটার পার মিনিট। এটা আপনার এক শ্বাসে বলতে হবে। অনেকে 100 দেখবেন যে PDF গুলো আছে, ওইখানে অনেক জায়গায় 100%টা লেখা নেই। ওরা আবার জিজ্ঞেস করে হাউ মাচ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, ওরা জিজ্ঞেস করবে। এখন আপনার মনে রাখতে হবে যে সিমম্যান এমন একটা স্টেশন প্ল্যাব 2 মধ্যে, যেখানে আপনার এক্সামিনার আপনাকে ইন্টারাপ্ট করতে পারে, কিন্তু অন্যান্য কোথাও আপনাকে করবে না। আমার কথাটা বুঝছেন? কি বললাম বলেন? এক্সাম হ্যাঁ, এক্সামিনারের কথা কি বললাম? আচ্ছা, এক্সামিনার মানে আবার আমি যদি না বলি পুরোটা, তাহলে সে আবার আমাকে এক্স্যাক্টলি কোয়েশ্চেন ইন্টারাপ্ট করবে, করবে। ইন্টারাপ্ট করবে। এখন আপনি যদি এরকম একটা পরীক্ষা দিতেছেন, এত বড় পরীক্ষা দিতেছেন, আপনাকে যদি মাঝখানে ইন্টারাপ্ট করে, আপনার কি মনে হয় আপনার কি ওইটাকে ভালো ইমপ্রেশন, মানে আমার ক্ষেত্রে হইলে আমি আরো নিজেরও বেশি কনফিডেন্ট নার্ভাস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাব আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাঝখানে। এইজন্য সবসময় আমার পরীক্ষায় আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করছিল। হ্যাঁ, মানে এটা ওরা করে, এটা আসলে এটা আপনি যে ভুল বলেন ঠিক বলেন ওরা করবে, এটা আপনার মাইনে নিতে হবে, বাট চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায়। 5 বার জিজ্ঞেস করা এক জিনিস, আর একবার একটা কোশ্চেন জিজ্ঞেস করা এক জিনিস, তাই না? তো এটা মানে একশ্বাসে বলবেন, ওকে। আর COPD থাকলে আপনি ভেঞ্চুরি মাস্কের কথা বলবেন। এখন এই যে আপনি বললেন, বলার পরে কি শেষ? মাস্কটা দিতে হবে না পেশেন্টকে? তো আপনি আবার একটু মানে আপনার এই পাশে থাকে, মানে বাঁ দিকে থাকে আপনার ওই যে ইটা ক্রাশ ট্রলি বলে এটাকে,
তো ক্রাস্টলি সেকেন্ড ওয়্যার থেকে বের করবেন, বের করে এটা আবার পেশেন্টকে পড়ায় দিতে হবে। বুঝছেন? অন্যান্য যা, যা আছে সবকিছু খালি পেশেন্টের হাতের পাশে রাখলেই হয়। এই মাস্কটাই শুধু পড়ায় দিতে হয়। আমার পরীক্ষায় যখন আমি ঢুকছি তখন দেখি পেশেন্ট অলরেডি অক্সিজেন মাস্ক পরা। সেই ক্ষেত্রে যদি আচ্ছা সেই ধরেন আপনার আপনার পেশেন্ট অলরেডি মাস্ক পরা। সেক্ষেত্রে কি করবেন বলেন তো? অক্সিজেন লেভেল চেক করবো আপু আবার। হুম। কততে? হ্যাঁ, অক্সিজেন লেভেল চেক করবেন বাট আপনি ভার্বালাইজ করবেন যে I can see my patient is already wearing oxygen mask and হুম patient's oxygen saturation is this. হুম মানে এটা বললে আপনি এক্সামিনারকে বুঝাইলেন যে এটলিস্ট আপনি চোখ দিয়ে খেয়াল করছেন মাস্ক হুম পরা। অনেকে পরীক্ষার টেনশনে ওইটাও ভুলে যায় যে মাস্ক পরা আছে কি নাই। হুম কথা বুঝছেন? হুম আমার নিজের পেশেন্টই মাস্ক পরা ছিল। আচ্ছা। ওকে। এখন হচ্ছে উইন্ডো পিরিয়ড যেটাকে বলে। এখন উইন্ডো পিরিয়ডের মানে কি? আমি এটা আপনাদের দেখিয়ে বলি এতটুকু। উইন্ডো পিরিয়ডের মানে কি? উইন্ডো পিরিয়ডের মানে হচ্ছে হিস্ট্রি টেকিং। ঠিক আছে? এখন পেশেন্টকে যখন মাস্ক পরাবেন তখন আপনি আবার বলবেন একটু পরে ধরেন 10 সেকেন্ড পরে বলবেন I would like to check the oxygen level again. I can see that oxygen level is now like 94 or something. লাইক ওরা ঠিক করে দেয়। ওরা সব কন্ট্রোল করে তো আপনি যখন বলতে পারেন ওরা অক্সিজেন লেভেল ঠিক করে দেয়। কিন্তু আপু আপনি যদি ওই অক্সিজেন লাইনটা কি বলবো? I can see my patient is already on. আপনি যদি পড়ানো থাকে তাহলে বলবেন যে I would like to check your oxygen level in the monitor and I হুম can also appreciate that you are wearing oxygen mask. মানে অ্যাপ্রিশিয়েট মানে কি? মানে ওখানে আছে বা I can also see. মানে হুম এটা আপনি বইলা এটা বুঝাইলেন যে অক্সিজেন মাস্কটা পড়ার জন্যই ওর অক্সিজেন লেভেল ঠিক আছে। আমার হুম পরীক্ষায় আসছিল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে? তাও হুম পেশেন্ট মাস্ক পরা। তার মানে হয়তো ওর অক্সিজেন কম ছিল। পরে ওরা অক্সিজেন দিছে। কিন্তু আমি যখন চেক করছি তখন তো দেখছি আমি অক্সিজেন লেভেল ইস ওকে। হুম ওকে? আচ্ছা। আম যেটা আচ্ছা বলতেছিলাম, উইন্ডো আপ পিরিয়ড আপনি যখন অক্সিজেন মাস্কটা পরাবেন, হুম যদি পরাইতে না পারেন তাইলে কি হবে? আপনার পেশেন্ট মারা যাবে আর একটু পরেই। ১ মিনিট পরেই মারা যাবে। ওকে? হুম আপনি পড়াইতে পারছেন, দ্যাট মিনস আপনি পারেন। এই পর্যন্ত আপনি আসছেন, আপনার মানে হইছে। মার্ক মোটামুটি পাসের কাছাকাছি। এখন হুম আপনার কি করতে হবে? হিস্ট্রি নিতে হবে। যেইটা কিনা আমরা ভুইলা যাই। আজ পর্যন্ত আমার কাছে যে কয়জন মক দিছে আমার মনে হয় ১ জন ২ জন ছাড়া কেউ হুম এটা কিন্তু সামনাসামনি না। এই যে ভিডিও কলে কিন্তু মক দিছে। তাও মানে হিস্ট্রি নিতে ভুলে যায়। মানে কারণ এত বেশি তখন ইনটেন্স থাকে। তাই না? হুম ওকে। সো সবসময় মনে রাখবেন যে স্টেশনই করেন, কমিউনিকেশন করেন, কম্বাইন্ড স্টেশন করেন, হিস্ট্রি যদি না নেন তাইলে কিন্তু ফেল। হুম? আচ্ছা, এবার আপনাদের সেদিন শিখাইছিলাম যে ফোকাসড হিস্ট্রি। তাহলে এখানে আমরা কি করব? ফোকাসড হিস্ট্রিটা নিব জাস্ট ১ মিনিটে। বলেন তো একজন বলেন। আম যেকোনো একজন বলেন হাউ টু টেক ফোকাসড হিস্ট্রি? ওই বলেন যে একটা। আহ, ধরেন পেশেন্টের কমপ্লেইন ছিল ব্রিথিং প্রবলেম সিন্স মর্নিং। তাহলে ওডিপাড়া আপনি বলেন ১ম থেকে। আচ্ছা সো Adam, I can see from your notes that that you are you having some breathing problem problem since uh, morning. since morning. Can you হুম। please tell me a little bit more about it? ও বলতে পারে, "ডক্টর, I don't know what happened. I was doing some household activities and suddenly I started having these breathing difficulties and after that I just rushed to the hospital." এটা এতটুকু বলছে। Okay, as you have mentioned that you're doing certain activities, that's when you have noticed you're having breathing ভেরি problem. নাইস আপু, ভেরি নাইস। হুম। And পেশেন্টের কথাটাই রিপিট করলেন আপনি। নাইস। তারপর? হ্যাঁ, so then ওডি পাড়াটা কমপ্লিট করেন। Odipara, Odipara. So has it been constant since then, or Yes, doctor. They gave me this, like you gave me this oxygen mask. Now I'm feeling a bit better, but before that I was feeling terrible, doctor. okay, that's great. Do you have any other symptoms apart from this? Like what, doctor? Have you আপনি ওটাও জিজ্ঞেস করলেন না তো। Is there anything that make you feel, was there anything that make you feel better or worse? একটু পরে করবো না? Associated symptoms ওই এর পরে আপনি ওডি পাড়া কি জিজ্ঞেস করতেছেন এখন আমাকে? পারা এ দিয়ে আগে associated symptom না? Then relieving factor অ্যাসোসিয়েটটা পুরো লাস্টে করলেই মনে হয় ভালো। কারণ ভালো হয়। আচ্ছা, এটা হ্যাঁ। একটু ওপেন কোয়েশ্চেন এর মতো হয়ে যায়। হুম, হুম, হুম। বুঝছেন? আচ্ছা, have you noticed anything make it better?
Yes, doctor. I have my inhaler and I took my inhaler and after that I was feeling a bit better. এই যে Okay. ডায়াগনোসিস কিন্তু এখনই হয়ে গেল। আপনার কি কেস হুম, আসছে পরীক্ষায়? হুম। কি হইলো তাহলে এটা ডায়াগনোসিস? দ্য অ্যা অ্যাজমা asthma, হ্যাঁ, বুঝছেন? আপনারই হ্যাঁ, হয়ে গেল ডায়াগনোসিস। আচ্ছা, হ্যাঁ। তারপর বলেন, কন্টিনিউ করেন। Anything make it worse? নো। Okay, um, so apart from this, do you have any other symptoms? লাইক হোয়াট? আপনি তো ডিডি করতেছেন, আপনি ২ টা কোয়েশ্চেন এক্সট্রা করবেন। এটা কি হইতে পারে? সিওপিডি হইতে পারে কিনা? হুম, তো আপনি ওগুলা কিছু করেন। ইফ ম্যাম uh, করেন, আর কোনো কোয়েশ্চেন না থাকলে স্মোকিং জিজ্ঞেস করেন। okay, so do you have any medical condition? ইয়েস ডক্টর, আই হ্যাভ অ্যাজমা। Okay, so anyone in the family with any condition like any respiratory asthma or COPD? আপু রেসপিরেটরি ওয়ার্ডটা তো বলা যাবে না। Sorry, asthma or COPD. ইয়েস ডক্টর, my father had asthma, my kids they also have asthma. Okay, so do you take any medications regularly? I just take one tablet and I take this inhaler. I have 2 inhaler. Okay, any allergic to any kind of medication? No, Okay, so do you smoke? no. Okay, স্মোকিং হিস্ট্রিটা আপনার ওই যে সিওপিডি তে থাকবে। হ্যাঁ, আচ্ছা এখন নো তাহলে আ আর বাকি কোনো কিছু তো এখন আর করার কিছু লাগবে না। দরকার নেই। এখন আর হ্যাঁ, কিছু লাগবে না। থ্যাংক ইউ হুম, ভেরি মাচ। আপনি তো বি পার্ট শেষ করে ফেলছেন। মানে হুম, অক্সিজেন দিছেন। এখন আপনার কি বাকি আছে বলেন তো? এক্সামিনেশন তো করেন নাই এখনো। হুম, তখন ওকে বলবেন, "সো অ্যাডাম, I would like to examine your chest. Is it okay?" হুম। বলেন। সায়মা আপু বলেন। So, so Mr. Adam, I like to examine your chest. Is that okay? ওকে। আর আরেকটা এরপরে যেহেতু আপনি ওপেন করতেছেন, আচ্ছা আপনাদের যে সিমম্যান থাকবে না? সিমম্যানের কাপড়টা ধাম করে খোলা যাবে না কিন্তু বুঝছেন? ওদের হুম, মাঝখানে ফাড়া থাকে কাপড়টা। এভাবে করে চাপ খুলতে হয়। আর কাপড় খোলার আগে ওই chaperone এর কথা বলবেন। Since I'm exposing you, so I'll have a chaperone with me to maintain your privacy. এটা বলে মানে এইভাবে সুন্দর করে খুলবেন। জাস্ট চেস্ট খুলবেন, নট অ্যাবডোমেন। বুঝছেন? জি। ওকে। আচ্ছা, আচ্ছা, চেস্ট এক্সামিনেশন তো আমরা মেডিকেল থেকেই পড়ছি। আপনারা মনে হয় হুম, পারেন। ইন্সপেকশন, হুম, কি, কি palpation, ছিল? পালপেশন, inspection, palpation, পারকাশন। percussion Inspection, or palpation বলতে auscultation. হ্যাঁ, মানে তো বাবালে এই ৪ কি আপু? আপু ইন্সপেকশন, পালপেশন এগুলা ভার্বালাইজ কিভাবে করব? ওইটাই খালি বলবেন যে, "আমি এখন তোমার চেস্ট দেখতেছি।" এই যে এখানে লেখা আছে সুন্দর করে। আম ওকে। এই যে লাস্টের প্যারাটা না নাও চেস্ট এক্সামিনেশন এই যে আমরা I একটু would আগে যে like ডিসকাস to করলাম ওইটাই লেখা আছে এখানে, হ্যাঁ? নাও চেস্ট আচ্ছা, এক্সামিনেশন I would like to examine your chest. I will be looking, feeling, tapping, listening to your chest. কি, কি? ফার্স্টে দেখব, ফিল করব, হুম, ফিল হুম, মানে ট্রাকিয়া দেখি না, তারপরে লাং এক্সপানশন দেখি, ওগুলা দেখব, ট্যাপ হুম, করব আর অস্কালটেশন দিয়ে আ কি স্টেথোস্কোপ দিয়ে হুম, অস্কালটেশন হুম, করব। আচ্ছা, I will have a staff member with me during the whole assessment in order to maintain your privacy. Shall I go ahead? এই লাইনটা কি করব আমরা? পুরো মুখস্থ করব। মানে এই পিডিএফটা আপনার পুরো মুখস্থ করতে হবে। তখন হুম, তারপর কি এরকম করলে হবে না। একদম এক শ্বাসে বলতে হবে। ঠিক আছে? এটা বলেন, একজন হুম, পড়েন। সায়মা আপু পড়েন। Now chest examination. I would like to examine your chest. I will be looking, feeling, tapping, listening to your chest. I will have a staff member with me during the whole assessment in order to maintain your privacy. Shall I go ahead? ও তখন বলবে, "ইয়েস ডক্টর।" আচ্ছা। আচ্ছা, এখানে আমি আর কিছু লিখি নাই। ওকে। এইখানে শুধুমাত্র আপনি যখন মানে আপনি যেটা বললেন যে কিভাবে করব, এটা ওই যে ওই আরেকটা পিডিএফ এ লেখা আছে। যখন আপনি এক্সামিনেশন মানে দেখবেন তখন আপনি খালি ভার্বালাইজ করবেন, "নাও আই এম লুকিং এট ইউর চেস্ট।" যখন হুম, আপনি পালপেশন করবেন আমরা ইউজুয়ালি খালি ট্রাকিয়াটা ফিল করি পরীক্ষায়। হুম, এমনি এক্সামিনেশন তো অনেক বড়। পরীক্ষায় যতটুকু লাগবে আমি ততটুকু বলতেছি। আমি মেডিসিন স্পেশালিস্ট না। আমি ফুল হুম, এক্সামিনেশন অত ভালো পারি না। যাই হোক, শুধু আপনার প্ল্যাবে আমরা কি করছি, আমি বলব যে নাও I'll try to feel your trachea. তারপরে আপনি যে আমরা ধরতাম না এরকম 3 হুম, ফিঙ্গার হুম, দিয়ে, এমনি ধরবেন, ধরে বলবেন যে কি, I can appreciate trachea is centrally placed. হুম, ঠিক আছে? সরি, ট্রাকিয়া না, উইন্ড পাইপ। আই এম এক্সট্রিমলি সরি। ট্রাকিয়া বলব না আমরা, উইন্ড পাইপ।
I'll going to check your windpipe. I can appreciate windpipe is centrally placed. Then now I'll going to check your chest expansion. Expansion বলে আমি আমার পেশেন্টের চেস্টে ইয়োর বলবো না ভাই, আপু নাকি মাই না আপু পেশেন্টস? শুনেন, এখানে হ্যাঁ। একটা ব্যাপার আছে, যখন আপনার পেশেন্ট অ্যাওয়েক থাকে মানে হুম। জাগনা আছে, তখন আপনি পেশেন্টের সাথে কনভারসেশন করবেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? হুম। যখন দেখবেন পেশেন্ট মানে একটু নট রেসপন্ডিং, তখন আপনি মাই পেশেন্ট দিয়ে বলবেন, মানে কনসালটেন্টে বুঝাইতেছেন কাহিনী। কিন্তু হুম। তখন তো আপনার পেশেন্ট আপনাকে করতেছে, আপনি তখন পেশেন্ট মানে পেশেন্টকে বলবেন নাও আই উড লাইক টু চেক লাং এক্সপ্যানশন। এটা বললে আপনার এই যে আমরা এভাবে করে ধরতাম না জি। হুম, হুম। পেশেন্টের জাস্ট বিলো দ্য নিপল, এরকম করে ধরে আপনি বলবেন ক্যান ইউ টেক এ ডিপ ব্রেথ ইন অ্যান্ড আউট 2 বার। হুম। তখন আমি যখন এটা করতেছিলাম আমার কারণ এটা তো ওটা তো নিজে না এক্সপেরিয়েন্স করলে আসলে বলা যায় না। তখন আমার পেশেন্ট এরকম করতেছিল, মানে সাউন্ড করতেছিল লাইক, হুম। আর এটা মাইক দিয়ে করে তো মনে হয়, আমার মনে হয় পাশের রুমে থাকে ওরা, মানে ইট ওয়াজ ভেরি লাউড। আচ্ছা। ঠিক আছে? তাহলে আপনি ধরলেন, আপনি চেস্ট এক্সপানশন দেখলেন, ক্যান ইউ টেক এ ডিপ ইন অ্যান্ড আউট 2 বার বলবেন আরকি, বুঝছেন? তারপরে আপনি বলবেন নাও আই এম গোইং টু ট্যাপ ইন ইউর চেস্ট। চেস্টে ট্যাপ করে বলে আমরা যখন এক্সামিনেশন করতাম আগে বা এখনো যখন করি, তখন যেমন খুব প্রপার ভাবে করি না এই স্পেস হুম। গুলাতে, আবার সাইডেও করি, অত প্রপার না, জাস্ট ট্যাপ 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 4-5 বার। আপনার সময় নাই এত, বুঝছেন? হ্যাঁ, রাইট 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 লেফট এভাবে, হ্যাঁ, ট্যাপ করব, মানে এইটা নিয়ে কখনো শুনি নাই কারো কোনো ঝামেলা হয়েছে। এরপরে আইড লাইক টু লিসেন টু ইউর চেস্ট। হুম। লিসেন যখন বলবেন, আপনার পিছে আইদার ওই স্টেথোস্কোপটা উপরে থাকে ওই যে হুম। টেবিলটার, অথবা 3 নাম্বার সরি আবার ভুল করছি, 2 নাম্বার ড্রয়ারে থাকে, যেহেতু বি পার্ট, ওখান থেকে বের করে শুনবেন, শুইনা রাইখা দিবেন জায়গা মতো। ঠিক আছে? স্টেথোস্কোপটা আবার ওইখানে রাইখা দিয়েন। এটা নিয়ে একটা কাহিনী হয়েছিল। আমার এক আপু ছিল। আচ্ছা। সে হুম। স্টেথোস্কোপ কি করছে আমি জানি না। সে আমাকে বলছে যে আমি পাশে রাখছি বা কিছু, মানে সে সামথিং রং করছে। তারপর উনি যখন বের হয়ে যাবে ওনার টাইম শেষ, এক্সামিনার বলছে যে ক্যান ইউ কিপ দ্য স্টেথোস্কোপ ইন প্লেস, মানে কোত্থেকে বাইর করছো এখানে রাখো। ওহ গড! মানে আমার এত তো রুড হয় না, কিন্তু আমি জানি না আসলে উনার কি হইছে, সামথিং ইজ রং। কিছু একটা করছে। তো মানে যে জিনিস যেখান থেকে বাইর করবেন ওইখানে আবার রাইখা দিবেন। আনলেস পেশেন্টের দরকার হয়। যেমন আপনার ক্যানুলা পেশেন্টের যদি লাগে, ফ্লুইড পেশেন্টের হাতের পাশে রাখবো। স্টেথোস্কোপ তো আপনার কাজ নেই, তাই না? আপনি দেখলেন, আপনি রাইখা দেন ওই জায়গায় আবার। হুম। আপনার একটু টাইম নষ্ট হইলে হোক। মানে ওইখানকার জিনিসপত্র উল্টাপাল্টা করবেন না আরকি। হুম। ওকে, এখন শেষ। এখন আপনি ওই যে উইজ ক্রিপিটেশন যেটা, এটা একটুখানি YouTube এ শুইনেন। উইজ পাওয়া যায় অ্যাজমার পেশেন্টে। হুম। আপনি যখন স্টেথোস্কোপ লাগায় শুনবেন তখন কিন্তু খুব ভালো সাউন্ড দেয় ওরা। আর আমি এগুলা ভালো বুঝতাম না। তো আমার ক্ষেত্রে আমি কি টেকনিক করতাম? আমি তো বুঝেই গেছি অলরেডি পেশেন্টের অ্যাজমা। সো আমি হুম। ওইটাই বলে দিব। ওইখানে শুনে মনে আমি কিছু বলতে পারব না। হুম। বেসিক্যালি এটাই হয়। বুঝছেন? কারণ হুম। কয়জন এত ভালো পারে বলেন? ওখানে শোনার মতো। যারা ভালো হুম। পারে সেটা তো ডিফারেন্ট। তো আপনি যেহেতু কনফার্ম এটা অ্যাজমা, তো আপনি অ্যাজমা বলে দিবেন। কারণ এরপরে যে আপনি সিডি করবেন না, সিডিই, ওখানে হুম। নো ফাইন্ডিংস। কোনো ফাইন্ডিংস নাই। এভরিথিং ইস নরমাল। তার মানে কি? এটা তো বুঝাই যাইতেছে অ্যাজমার কেস। হুম। খুবই সাধারণ সিম্পল কেস, কিন্তু ওইখানে যায় উল্টাপাল্টা হয়ে যায়। ওকে। আচ্ছা, আমরা এখন পরের পার্টটুকু পড়ি। এতটুকু তো আপনারা বুঝছেন, তাই না? হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন বি পার্টে ২ টা ইনভেস্টিগেশন এর কথা আমাদের বলতে হয়। আপনি শেষ করলেন। শেষ করার পরে আপনার বলতে হবে আই উড লাইক টু রিকোয়েস্ট। কখনো বলবেন না আই উড লাইক টু অর্ডার। আপনার অর্ডার শোনার জন্য কে বসে আছে না এখানে? আই উড লাইক টু রিকোয়েস্ট এ চেস্ট এক্স-রে অ্যান্ড এবিজি। ওখানে যদি কিছু থাকে আপনার কনসালটেন্ট, আপনার এক্সামিনার আপনাকে ফাইন্ডিংস দিবে। এমন না যে আপনাকে এক্স-রে ধরায় দিবে। এরকম কখনো শুনি নাই। হুম। আপনাকে দিবে। ওখানে ইউজুয়ালি কিছু থাকে না। এবিজিটা একটুখানি দেখেন, বুঝছেন? হুম। আমাদের সময় না, লাস্ট ইয়ার মনে হয় মাঝখানে কোনো একটা সময় এবিজির ফাইন্ডিংস নিয়ে কি যেন একটা হইছিল। এবিজির ফাইন্ডিংস দিছিল আরকি ওখানে। একটু আপনারা দেখেন যে এখন ওইরকম আসতেছে কিনা। যারা পরীক্ষা দেয় একটু জিজ্ঞেস করেন। মানে আমি অনেকদিন যাবত শুনি নাই এই সমস্ত কিছু। মাঝে, মাঝে একটু ওরা ফাইজলামি করে আরকি। আচ্ছা, এখন আরেকটা কথা। ওকে। এই যে আপনি এতক্ষণ, আপনি সেই কখন চেক করছেন অক্সিজেন লেভেল? এত কথা বললেন, পক, 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 পক করলেন। কতক্ষণ আগে? প্রায় ৩-৪ মিনিট আগে হুম। বা ২-৩ মিনিট আগে। এখন হইতেছে আসল খেলা। এই যে আপনি এখন বি পার্ট থেকে সি পার্টে লাফ দিবেন। এখন যে আপনি বলবেন নাও আইড লাইক টু স্টার্ট সার্কুলেশন পার্ট।
before I would like to check the oxygen level again. এখন এইখানে যারা অক্সিজেন লেভেল আবার চেক করবে না হুম। ওরা এসে অনেকে বলে যে আমি তো অনেক ভালো দিছি পরীক্ষা কিন্তু আমি তো 0 পাইছি সিম্যানে। হুম। এই যে আপনি চেক করলেন না ওরা আবার কি করছে শয়তানি করে আবার অক্সিজেন লেভেল নামায় দিল 90 করে দিল কিন্তু আপনি তো চেক করেন নাই আপনি তো শেষ করে বের হয়ে গেছেন কিন্তু আপনার পেশেন্ট তো মানে আপনি তো ম্যানেজ করেন নাই সো আপনি যখন নেক্সট পার্টে যাবেন এভরি টাইম বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই এভরি টাইম আপনাকে ভার্বালাইজ করতে হবে নাও আইড লাইক টু স্টার্ট লাইক সি পার্ট অর নাও আইড লাইক টু স্টার্ট ডি পার্ট হাউএভার ধরেন আপনি যখন ডি পার্টে যাবেন যেমন সি পার্টে আমরা ব্লাড প্রেশার দেখি তাই না এখন ডি পার্টে আমি যখন যাব আমি তখন আবার বলবো যে আই উড লাইক টু চেক অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড ব্লাড প্রেশার অ্যাগেইন বুঝতে পারছেন ওকে তার মানে আপনার সিমম্যানে বুঝতে হবে যে কি করলে পাস করা যাবে আর কি করা যাবে না ডু অ্যান্ড ডোন্ট ঠিক আছে ওকে এবার সি পার্টটা একটু একজন পড়েন রেশমি আপু পড়েন সি পার্টে কি কি করি আমরা পুরোটা পড়েন আচ্ছা we check BP pulse manual plus monitor আপু ব্লাড প্রেশার বলেন না আমি সিদ্দিক আপনি বিপি বলেন না পরে ওখানে অভ্যাস হয়ে যাবে ব্লাড প্রেশার বলবেন আচ্ছা কি এটা চলে গেল কেন চলে গেছে না চলে গেছে আপু আচ্ছা পড়েন আহ, দেখতেছেন আপু হ্যাঁ দেখতেছি so circulation we check blood pressure pulse manual plus monitor capillary এর মানে কি আপু মানে মনিটরে তো আপনি একবার দেখবেনই Manually Also, করে as দেখবো। মানে আপনি হাতে ধরে আবার দেখবেন দুই হাতে একসাথেও ধরবেন বুঝছেন কারণ ওই যে এএফ এর পেশেন্টের কথা বললাম না ওইটা দুই হাতে যখন ধরবেন তখন দেখবেন দুই হাতে দুই রকম ভাবে লাফাইতেছে আর ওইটা তো ম্যানিকিন ওইটার পালস গুলো এমন জোরে জোরে লাফায় যে আপনি মানে বোঝা যাবে না আমি নিজে ধরেই বুঝে গেছি যে দুই হাতে পালস দুই ভাবে লাফাইতেছে আচ্ছা then capillary refill time heart rate heart auscultation I'd like to check your blood pressure, pulse, heart rate on the monitor as well as manually for pulse. I can see that your heart rate is dash and BP is dash. Also, I'd like to check your capillary fill time. Let me press on your finger. Please bear with me. Then the examiner will give the result, usually normal. If BP is below 90 by 60, I would like to insert 2 cannulas through your veins to send some investigation and give you medication. Take cannula and place it on the patient. Just bear with me. Sharp scratch is coming. Check the color of the cannula. If BP is normal, use the smallest cannula to send blood only for পিঙ্ক ইনভেস্টিগেশন যেটা একদম ন্যারো ক্যানুলা ওটা হচ্ছে পিঙ্ক কালার আর ইউজুয়ালি হচ্ছে গ্রে কালার থাকে যেটা আমরা হোয়াইট বোর্ড যেগুলা আর কি Acha. Then examine, I'd like to listen to your heart, only apex. I will also give you medication if needed. if needed Acha. Investigation, I'd like to request full blood count, kidney function test, liver function test, and inflammatory markers, and in 12-lead ECG. Special according to each scenario and investigations. Heart failure, cardiac enzymes, anaphylaxis, strip test. ওকে কি বুঝলেন এখানে তাহলে আপনি বি পার্ট থেকে সি পার্টে যখন যাবেন তখন আপনি বললেন নাও আই উড লাইক টু start the circulation part however I'd like to check the oxygen level again I check the oxygen and oxygen is fine okay so in circulation part I would like to check your blood pressure your pulse এই দুটো বলবেন এই দুটো বলে আর হার্ট রেট বলতে পারেন বলে আপনি মনিটরের দিকে তাকাবেন ওইটা দেখবেন তারপরে আপনি ক্যাপিলারি রিফিল টাইম যে আঙ্গুলের মধ্যে যে প্রেস করে দেখে just for 1 second and then you will check the capillary refill time then আপনি ফাইন্ডিংসটা বলবেন আপনি কি দেখলেন মনিটরে so I can appreciate the blood pressure is 90/60 which is low so I would like to offer fluid to my patient usually 1 liter এখানে কি লিখছি এখানে লিখি নাই ইউজুয়ালি আমরা কতটুকু ফ্লুইড দিই 1 লিটার ফ্লুইড দিব বুঝছেন জি আমার কথা রিপিট হইতেছে কেন
আপু ক্যানুলা হ্যাঁ কথা বলতে বলছি। আপু আপনারা একটু মিউট করেন। আচ্ছা, এখন হচ্ছে না। তাহলে আমি কি বললাম, যখন আপনি দেখলেন ব্লাড প্রেশারটা কম, বিলো 90/60, তখনই আপনাকে দিতে হবে ব্লাড প্রেশার। সাইম আপু একটু মিউট করেন তো। আচ্ছা, যদি দেখেন ব্লাড প্রেশার নরমাল, তাহলে ওইটাও আপনি বলবেন আই ক্যান সি ব্লাড প্রেশার ইজ লাইক 120/80, which is normal. So you don't need to do any intervention. জাস্ট আপনি পরের স্টেপে চলে যাবেন। আপনি চেস্টেই করবেন, অ্যাপেক্সে আপনি ওই যে হার্ট সাউন্ড যেটা দেখি এক্সামিনেশন ওটা করবেন। কিন্তু আপনি যদি দেখেন, এখানে একটু বোঝার ব্যাপার আছে, আপনি যদি দেখেন ব্লাড প্রেশার ইজ লো, বিশেষ করে যেটা ইন্টারনাল ব্লিডিং এর যে কেসগুলো, ওই যে প্রেগন্যান্সির যে মহিলা, তারপরে ওই যে আপনার জিআইটি ব্লিডিং, যেটা জিআইটি ব্লিডিং ওই যে এন্ডোস্কোপি হয় তার 3 দিন পরে আসে, এই দুইটা লোকের, মহিলার লোকের আপনার এই দুইজনের হচ্ছে ব্লাড প্রেশার অনেক কম থাকে, বিলো 90/60। হ্যাঁ, এখন ইউকে তে অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন, আমি মনে হয় গাইডলাইনটা অ্যাড করছি, ফ্লুইডের গাইডলাইন, যেটা আপনার অন্যান্য পিডিএফ নাই, কিন্তু এটা আপনার নিজের ওন রিডিং এর জন্য আপনি একবার রিডিং দিবেন। কিন্তু আমি এখন যেটা বলতেছি এতটুকু পরীক্ষা বললেই হবে। আপনি আপ টু 2 লিটার পর্যন্ত ব্লাড দিবেন, সরি ফ্লুইড দিবেন পেশেন্টকে। তো প্রথমে দেখলেন ব্লাড প্রেশার লো, তাহলে কি বলবেন এখন, আই উড লাইক টু গিভ 1 liter of fluid on each hand via wide bore cannula. ওকে, ক্যানুলা দিয়ে 1 লিটার দিলাম, ফাইন। এরপরে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আবার দেখবেন মনিটর, আই ক্যান সি ব্লাড প্রেশার ইজ স্টিল লো। আমার কথা চাইলে আপনি রেকর্ডও করতে পারেন, আপনি লিখতে না পারলে। কিন্তু আপু আপনি একজন লেখেন, হ্যাঁ রশনি আপু লেখেন, পরে সাইম আপুর সাথে শেয়ার করেন। পরে আবার বলবেন আই ক্যান সি ব্লাড প্রেশার স্টিল লো, অথবা আপনার এক্সামিনের পাশ থেকে বলবে ব্লাড প্রেশার স্টিল লো, মানে এটা দেখতে চাই আপনারা ম্যানেজ করতে পারেন কিনা। তখন আবার বলবেন আই উড লাইক টু গিভ অ্যানাদার 1 লিটার অফ ফ্লুইড অন ইচ হ্যান্ড, অ্যানাদার 1 লিটার দিলেন, 2 লিটার দিলেন, কোনো ইমপ্রুভমেন্ট নাই। এখন আপনার কি বুঝতে হবে, কি হয়েছে এখানে, ব্লাড লস হইতেছে, ইন্টারনাল ব্লিডিং হইতেছে, তাই না? এখন আপনার মাথায় এটা আসতে হবে যে আমার ব্লাডের কথা বলতে হবে। Now I would like to activate মেজর হেমোরেজ প্রোটোকল। এটা একটা প্রোটোকল থাকে হসপিটালে, মেজর হেমোরেজ প্রোটোকল। যদি কোনো পেশেন্টের ব্লিডিং হয়, মানে এরকম যদি ব্লিডিং হয়, ব্লাড যদি লাগে, এটা তো এরকম না যে ফোন করলে আমার ব্লাড এসে পড়লো, তাই না? ওরা এই প্রোটোকলটাকে কি বলবো ইনিশিয়েট করে আপ টু 6 ইউনিট অফ ব্লাড ওরা দিতে পারে, বুঝছেন? তো আপনি 2 ইউনিট বললেন, আনাদার 2 ইউনিট বললেন, আনাদার 2 ইউনিট বললেন। ইন বিটুইন আপনার যদি মনে হয় আমি পারতেছি না, মানে আপনি ম্যানেজ করতে পারতেছেন না তখন পরীক্ষার সময়, তখন বলবেন আই উড লাইক টু কল ফর সিনিয়র হেল্প, মানে আপনাকে সেভ করার জন্য। আপনি 2 লিটার ফ্লুইড দিচ্ছেন পেশেন্টকে, আপনি আনাদার 6 লিটার ব্লাড দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে হয় যে এটা কি নরমালাইজ করব আপু? এই 2 3বার বলবো। হ্যাঁ, না প্রথমে খালি 2 বলবেন, I'd like to give 2 unit of blood to my patient. কিছুক্ষণ ওয়েট করবেন, যদি দেখেন স্টিল লো, আবার 2 আবার 2, 6 ইউনিট পর্যন্ত দেওয়ার পরে তখন যদি দেখেন দিতে পারতেছেন না, তখন বলবেন I'd like to call for help. কিন্তু ওরা এত দূর টানে না, ওরা ওই যে খালি এটা দেখে যে হসপিটালের আমার একটা ছবি আছে আমার দেখা, ওইটা আমি আপনাদেরকে পাঠাবো, এটা একটু পড়েন, মানে এই ব্লিডিং এরটা, এটা একটু ডিফারেন্ট, আমি জানি না অন্যান্য পিডিএফ গুলোতে কিভাবে লেখা আছে, খালি এটা একটু মনে রেখে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তখন আপনার মোটামুটি ব্লাড প্রেশার মানে ওরা করে দেয়, ঠিক করে দেয়। এখন আপনার সি পার্টটা শেষ, সি পার্ট শেষ হওয়ার পরে কি করতে হবে, এক্সামিনেশন করতে হবে। এই যে এটা হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন, আপনি চাইলে একবার পড়তে পারেন। লেফট সাইডে দেখেন একদম নিচে আছে, এটা আপনার নাইস গাইডলাইন থেকে নিছিলাম আমি, মানে পড়ানোর জন্য, কারণ কোত্থেকে পড়তেছি এটাও তো জানতে হবে। এই যে 2 লিটার পর্যন্ত আপনি দিবেন, বুঝছেন? যদি না পারেন সিক এক্সপার্ট হেল্প, তো আপনি পরীক্ষার হলে এই কাজ করতে পারবেন, সমস্যা নেই, আপনি হেল্প চাবেন, কল ফর হেল্প। ওকে, আচ্ছা এবার সি পার্ট গেল, এবার আসি ডি পার্ট। ডি পার্টের নাম কি, ডিসএবিলিটি, তাই না? ডি পার্টে আমরা কি কি দেখি বলেন তো একজন, সাইম আপু পড়েন, এই পেজটা পড়েন। Disability need glucometer torch. হ্যাঁ, তাহলে আমরা বেসিক্যালি এখানে দেখবো, আপু একটু মিউট করে ফেলেন।
তাহলে এখানে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে ব্লাড সুগার আর দেখবো হচ্ছে আপনার পিউপিল, বুঝছেন? আর ডিসএবিলিটিতে একটা জিনিস অনেকে বলে, কারণ এখানে অনেক সময় হয়েছে যেটা পরীক্ষায়, যে পেশেন্ট এইখানে আইসা আনকনসিয়াস হয়ে গেছে, এতক্ষণ তো ভালোই ছিল আমার পেশেন্ট, হঠাৎ করে আনকনসিয়াস। এই জন্য বলতে হবে মাই পেশেন্ট ইজ অ্যালার্ট, না বললেও সমস্যা নেই, প্রথম লাইন বাদ দিয়েন। ওকে, মাই পেশেন্ট ইজ অ্যালার্ট and I would like to check your pupil. এখন কেমনে করবেন এটা বলবেন, I will shine a light into your eyes. তারপরে আপনি পিছনে ঘুরবেন, পিছনে ঘুরে ডি 4 নাম্বার ড্রয়ার থেকে আপনি লাইট বের করবেন। ওইখানকার লাইট আবার কেমন ডিফারেন্ট থাকে, মানে প্রায় কত মানুষই যে বলছে আমি তো লাইটই অন করতে পারিনি। আচ্ছা যাই হোক, যদি অন করতে না পারেন সমস্যা নাই, অমনি আপনি অ্যাক্টিং করে আসবেন। কিন্তু ওইটা হচ্ছে পেন্সিলের মতো, পেনের মতো থাকে, জানি না কি লাইট থাকে ওখানে। আচ্ছা, তো আপনারা কি দেখছেন এখানকার পেন লাইট গুলা? আমার কাছে একটা আছে, আমি আপনাদের দেখাবো না একটা। বাংলাদেশের মতো না যে ক্লিক করতে হয়, বুঝছেন? সাইডে একটু মিউট করেন, সাইডে প্রেস করলেই লাইটটা অন হয়। আমি দেখাবো না, আমার ইসে আছে, ওয়ার্ডে আছে। তো ওই লাইটটা চোখের সামনে সাইড থেকে, পেরিফেরাল থেকে সেন্ট্রালি এমনি করে ধরবেন, দ্যাটস ইট, শাইন করলেন। নাও আইড লাইক টু চেক ইউর ব্লাড সুগার লেভেল। আবার গ্লুকোমিটারটা পাশে এনে রাখবেন, রাইখে বলবেন কি শার্প স্ক্রিন বা শার্প প্রিক। শার্প আমি কি বললাম প্রথমে, সরি, শার্প কুইক প্রিক বা শার্প প্রিক, হোয়াটএভার যেটাই বলেন, বইলা পেশেন্টের হাতের পাশে রাখবেন। এটা হচ্ছে ডিসএবিলিটি। এটা এখন থেকে সোজা, বি আর সি পার্টটা কঠিন আর কি, কঠিন না একটু ইয়া। লাস্ট পার্টটা কি স্যাম আপু পড়েন এইটা পেজটা Exposure আপু। Check পড়েন। tongue, private part and legs. ওকে, আচ্ছা আমি একটা জিনিস বলি নাই, এটাই শেষ, হ্যাঁ একটু মিউট করেন। আচ্ছা আমি একটা জিনিস বলি নাই, কোশ্চেন হচ্ছে দুই ভাবে আসে, যেটা আমি আমার পরীক্ষায় পাইছিলাম। একটা আসে গো অ্যান্ড অ্যাসিস্ট দ্য পেশেন্ট, যাবেন পেশেন্ট দেখবেন শেষ। আরেকটা ওরা যেটা নতুন বলবো না, গত 1 বছর ধরে আসছে, go and assist the patient and give handover after 6 minutes, give handover to your consultant. মানে কি জানেন, 6 মিনিট আপনি শেষ করবেন, যে আমি বলছিলাম না যে ওরা বলে 2 minutes left, তখন আপনার ডাইরেক্টলি কথা বলতে হয় ওই এক্সামিনারের সাথে, which was really scary. এটা তো আমি পড়ে যাইনি, আমি যখন এটা আমি জানতাম এরকম হইতে পারে, কিন্তু আমার পরীক্ষার দিন হবে এটা আমি কখনো কল্পনা করিনি। তো আমি 6 মিনিট শেষ করে আমি পাগলের মতো আমার মতো কথা বলতেছি, তখন আমার এক্সামিনার একটা মহিলা ছিল, আমার মনে হয় উনি এশিয়ান ছিল আর কি, হিজাব পরা। উনি বলতেছে নাও টার্নিং টু মাই সাইড। আমি তো তখন দেখেছি কি হয়েছে, ও তখন আমার মনে পড়ছে যে ও আমার তো ওনাকে হ্যান্ড ওভার দিতে হবে। ইউজুয়ালি হাসপাতালে ধরেন আমার যদি কোনো পেশেন্টের কোনো সমস্যা হয়, আমি যদি আমার কনসালটেন্টকে ফোন দিই, আই হ্যাভ টু টেল দেম অ্যাজ বার লাইক সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, এসবিএ অ্যাসেসমেন্ট, আর হচ্ছে রিকমেন্ডেশন, মানে আমি কি মনে করতেছি। আমি যদি কোনো পেশেন্টকে রেফার করতে চাই কোথাও বা কোনো সাজেশন চাই, আমি যদি কার্ডিওলজি ডিপার্টমেন্টে ফোন দিই, আমার অ্যাজ পার প্রটোকল বলতে হয়। সেম জিনিসটাই আপনি পরীক্ষার সময় করবেন। ক্লিয়ার? এটা কি কঠিন লাগতেছে? আপনি 6 মিনিট পর যদি ভুলেও যান, ও আপনার কনসালটেন্ট আপনারে ডাক দিবে, এখন আমার দিকে ঘুরো। আপনি যতটুকু অ্যাসেসমেন্ট করতে পারছেন, আপনি এমন না যে আপনার কেউই শেষ করতে পারে না, ট্রাস্ট মি, A to E, বাট এই যে A B আর C, এই তিনটা পার্ট ইম্পর্টেন্ট। যে তিনটা পার্ট পারে ও পাস। মানে এই আমার কথাটা বুঝছেন? যদি আপনার রেসপি কেস আসে, মানে অ্যাজমা সিওপিডি আসে, তাহলে কিন্তু C পার্ট এভরিথিং উইল বি নরমাল, বাট আপনার প্রত্যেকটা স্টেপ করে দেখাইতে হবে। ওকে, আপনার যদি ব্লিডিং এর কেস আসে, A B পার্ট এভরিথিং উইল বি নরমাল, এয়ারওয়ে নরমাল, অক্সিজেন স্যাচুরেশন নরমাল, রেসপিরেটরি রেট নরমাল, সি পার্টে ঝামেলা হবে। তার মানে কেসটা কিন্তু এমন না যে অনেক বড়, পরীক্ষার সময় এত কিছু করতে হয় না, কিন্তু আপনার সব জানা থাকতে হবে, বুঝছেন, যে আমার কোন সিচুয়েশনে কি করতে হবে। ওকে, এখন আমরা একটু অ্যাজবার প্রোটোকলটা দেখি, তারপর আপনাদের কোশ্চেন থাকলে আমাকে বলেন। দেখেন অ্যাজবার যেটা বললাম, সিচুয়েশন, ব্যাকগ্রাউন্ড, অ্যাসেসমেন্ট, রিকমেন্ডেশন। আচ্ছা এতটুকু পড়েন, রেশমি আপু পড়েন। এটা আপনি আপনার কনসালটেন্টের দিকে ঘুরছেন, ঘুরে আপনি শুরু করবেন। ইউজুয়ালি আমি আমার নাম দিয়ে শুরু করছিলাম, মানে আপনি আপনার নাম দিয়ে শুরু করবেন। আই এম ডক্টর A, আই হ্যাভ দিস পেশেন্ট, পেশেন্টের নাম বলবেন,
এই যে এখানে যা যা লেখা আছে কি কমপ্লেন নিয়ে আসছে তারপরে আপনি সামারাইজ করা শুরু করবেন। বলেন আপু। এতটুকু পড়েন আপু, দেখিয়ে পড়েন। না এটা একটু বেশি। সাইমা আপু আপনি দেখতেছেন? জি আপু। জি পড়েন। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। Acha, good afternoon. I'm Dr. Rishmi. My patient's name. You cannot. আপু সাইমা আপু একটু মিউট করে দেন, আমিও মিউট করে দিই, রেশমি আপু পড়েন। আচ্ছা, first আমি বলবো I'm Dr. Rishmi. Good afternoon. I'm Dr. Rishmi. My patient name, age, presented complaint. What you gather from patient? Summarize your ABCD suspect diagnosis. Management, 4 fixed line বলতে হবে. I will keep admitting my patient and observe. I will involve my seniors to see if we can do anything more. I will document everything in the notes. I will wait for the investigation results plus specific scenario management. আপু আনমিউট করেন। আচ্ছা আপু যেটা বলতেছিলাম, স্পেসিফিক ম্যানেজমেন্ট মানে অলওয়েজ রেফার দ্য পেশেন্ট। হ্যাঁ, ধরেন এই কেসটা যদি আপনি ধরেন রেসপিরেটরি পেশেন্টটা যদি বলেন অ্যাজমা, আপনি কি ম্যানেজ করতে পারবেন? আই উড লাইক টু রেফার মাই পেশেন্ট টু রেসপিরেটরি ডিপার্টমেন্ট। আচ্ছা, ঠিক আছে, জাস্ট এতটুকু। আচ্ছা এখন আপনারা বলেন, আপনারা কি আগে পড়ছিলেন সিমম্যান? না। আচ্ছা আজকে পড়ে কি আপনাদের মনে হইতেছে এটা পারবেন? অনেক হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে মনে হচ্ছে ইজি জিনিসটা। হ্যাঁ জিনিসটা ইজি, কিন্তু জিনিসটা আর কি বুঝতে হবে। আপনি যদি বাংলা ভাষায় আত্মস্থ করতে না পারেন, এটা পড়ে কখনো পারা যাবে না। কারণ আপনি যতই পিডিএফ পড়েন, পিডিএফ এর মধ্যে যে কি লেখা আছে আমি কি বলবো, আমি কিছু বলতে চাই না। আমি খুব স্ট্রাগল করছি এই সিমম্যান নিয়ে। আগে আমি দেখতাম এখনো তো অনেকে পড়ায় শুধু সিমম্যান, প্রেসক্রিপশন আলাদা পড়ায়। কিন্তু আমার মনে হয় আমি যেভাবে পড়াইছি, আপনি যদি এভাবে সব করতে পারেন, আর আমার ওই স্ট্রাকচারটা মুখস্থ করেন আপুরা দুইজনই। স্ট্রাকচারটা ফার্স্টে মুখস্থ করবেন, দরকার হলে আপনার দেয়ালে লাগাবেন, প্রত্যেকদিন একবার করে পড়বেন। কারণ এই জিনিসটা আপনি তো একবার বুঝে গেছেন বাংলায়, তাই না? এরপর আপনি যখনই পড়বেন আপনি পারবেন। মানে আপনি তখন আমারটা মিলাবেন, আচ্ছা আপু এটা বুঝলো এটা বুঝলো, একটু নোটও করছেন। আচ্ছা এখন এখানে আরেকটা পিডিএফ শেয়ার করছি আপনাদের সাথে যে কি কি কেস আসছে। এইটা হচ্ছে আমার প্রথম আপনার স্ট্রাকচারের এটা পিডিএফটা। এখন এই যে পিডিএফটা, সেকেন্ড যে পিডিএফটা দিছি, এইখানে যে কেসগুলো দেয়া আছে, এই যে স্টেশনগুলো দেয়া আছে, আমি কিন্তু অলরেডি বলছি আপনাদের কি কি ইম্পর্টেন্ট। অ্যানাফাইলাক্সিসের কেসটা মাঝে মাঝে আসে, বুঝছেন? এইখানে অ্যানাফাইলাক্সিসের কেসে ওরা কি করে, আপনি যখন ঢুকবেন, ঢোকার পর দেখবেন পেশেন্টের বেডের পাশে একটা ঝুলানো, মানে একটা মানে মেডিসিন ওকে দিছে, আইভি মেডিসিন দিছে, দেওয়ার পরে ওর গায়ে হচ্ছে অ্যানাফাইলাক্সিস শুরু হয়েছে। তো ওই একটা স্ট্যান্ড থাকে, কিছু একটা ঝুলানো থাকে আর কি। আগে এরকম আসছিল কয়েকবার। তো ওইটা আপনার অ্যানাফাইলাক্সিসের কেস, কিন্তু এখন এটা আমি শুনি না তো বেশি আসে। তো অ্যাজমা সিওপিডিটা খুবই ভালো মতো পড়বেন, হার্ট ফেলিয়ার যেটা বললাম ওইটা পড়বেন। আচ্ছা তারপরে আপার জিআই এর কেসটা যেটা বললাম তখন, পোস্ট অপারেটিভ ব্লিডিং, এটা মানে লিটারালি খুবই খুবই ইম্পর্টেন্ট, 100 স্টার। আচ্ছা ইউরোসেপসিসটা খুব কমন না, কিন্তু সবই তো পড়তে হবে, তাই না? একবার করে পড়ে রাখবেন, ট্রিটমেন্ট আর কি জানা রাখবেন যে আচ্ছা যদি আসে। আর আপনার যদি মনে হয় যে আমার সিমম্যান খুবই কঠিন লাগে, তাহলে আপনি যে সপ্তাহে পরীক্ষা দিবেন, মানে ধরেন আপনি জুনের আপুর সাইমা পরীক্ষা কবে জানো? জুনের 25 তারিখ। আচ্ছা তাহলে সাইমা আপুর যদি মনে হয় খুবই কঠিন, আপু একটু মিউট করেন। আপুর যদি মনে হয় যে না আমি এত পড়তে পারবো না, তাহলে আমি যে 4টা 5টা বললাম এই 5টা পড়বেন। আর জুনের 25 তারিখ পরীক্ষা হলে জুনের 1 তারিখ থেকে কি কি কেস আসতেছে ওইটা মাথায় আপনি ফাইন্ড আউট করতে হবে। খালি ওগুলা বইরা যান, কারণ সিমম্যান এত চেঞ্জ করে না। আগের সপ্তাহে যে সিমম্যান পরের সপ্তাহে সেম সিমম্যান দিয়ে দেয়। কারণ আপনারা তো নিজেরা করেই বুঝলেন যে ভিতরে অনেক কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু টপিক সেম থাকে। এখন কে এই জিনিসটা ম্যানেজ করতে পারে ওই পাস করে আসে। সিমম্যান যদি এতটুকু পারেন, সিমম্যানে 10 পাওয়া কোনো ব্যাপার না। খুবই মানে
সিম্যানে মার্ক উঠানো যায়, সিম্যান টিচিং প্রেসক্রিপশন, এগুলো যদি একটু আপনি মানে যেভাবে বলতে হবে, যেভাবে আমি শিখাইতেছি এভাবে যদি বলতে পারেন তাহলে আপনি 10 পায় আসবেন 12-র মধ্যে। আচ্ছা, ডিজিনেস বললাম, আর হাইপোগ্লাইসেমিয়া এটা একটু পড়ে দিন। হ্যাঁ, আপনারা নিজেরা পড়বেন, তারপরে আমাকে জানাবেন কি সমস্যা। আচ্ছা, এখন কি আমি জাস্ট একটা গল্প বলি খুব শর্টে, এটা খুবই ইন্টারেস্টিং গল্প। আপনারা এটা নিয়ে অনেক জায়গায় লেখালেখি হয়েছিল, ওই আপুটা আমার কাছে পড়তো। আমার কাছে একটা আপু পড়তো লাস্ট ইয়ার, ওই আপু এখন জবও পাইছে 2 মাস আগে, এখানে আসছি ইউকেতে। তো আপু হচ্ছে MRCP 1 ছিল। তো আপু আমার ফার্স্ট কি সেকেন্ড ব্যাচ ছিল, মানে লাস্ট ইয়ারের আর কি। তো আপু পরীক্ষা দিয়ে আমাকে বলছে যে মানে সিমেনে যে সামথিং ইজ রং, মানে আপু বলতেছিল যে আমার মনে হইতেছিল কনসালটেন্ট একটু রুট ছিল বা কি ছিল। তারপর স্টেথোস্কোপের কথাটা যে বললাম এটা ওনার কথাই আর কি। তো ওনার রেজাল্ট আসছে যে উনি 1-এর জন্য ফেল করছে এই ল্যাব 2। হ্যাঁ, উনি মনে হয় জুলাইতে দিছিল। সে সিমেনে কত পাইছে জানেন? 0। সিমেনে 0 পাইছে, আর বাকি সবগুলো স্টেশনে ধরেন 7-6 এরকম পাইছে। কিন্তু মানে ওনার ওভারঅলে মার্ক আসেনি আর কি। ওভারঅলে একটা মার্ক লাগে না, ধরেন 10টা স্টেশন পাস করছে কিন্তু ওভারঅলে সে 100 পায়নি আর কি এরকম। সো সে মানে তো খুবই কান্নাকাটি যে সিমেনে 0 পাইছে, এটা মানে কেমনে সম্ভব। এখন চাইলে তো অনেক কিছু হইতো, ওখানে এক দিলেই তো ওনার পাস চলে আসে। তো উনি জিএমসি তে পাঠাইছে, মেল পাঠাইছে যে আমি যদি অন্যান্য স্টেশনে সবগুলোতে 5-এর উপরে পাইছিল যদি বাবু 5-এর উপরে পাই তাহলে আমি একটা স্টেশনে কিভাবে 0 পাই, বুঝছেন? সে আবার আমাকে মেল পাঠাইছে, আমি দেখলাম, কিন্তু মানে আজ পর্যন্ত কখনো শুনি নাই যে রেজাল্ট চেঞ্জ হয়। পরে ওরা ওনাকে মেল দিছে যে দেখো এটা তোমারই, মানে এটা আমরা চেক করছি, রিভিউ করছি, ক্যামেরা থাকে না উপরে, ক্যামেরা রিভিউ করছে যে এটা ওরই দোষ, মানে ওই পারেনি আর কি। সো এটা চেঞ্জ হয়নি। তো মানে এমন কিছু করা যাবে না এটার ভিতরে যায় যে, বা ধরেন আপনার যে কোনো স্টেশনেই যে আপনার ওই এক্সামিনারের সাথে আই কন্টাক্ট, রুড আই কন্টাক্ট হয় বা কিছু। আমার কথাটা বুঝতে পারছেন? আর উনি একটু ছিল, মানে এমআরসিপি পাস করা ছিল তো, মানে উনি একটু ভালো পারতো বেসিক্যালি আপনার। যাই হোক, মানে থাকে না যে না আমি তো পারি, তুমি আমাকে কেন কোশ্চেন করতেছো, তো এরকম ছিল। আপুর জব হয়েছে কিছুদিন আগে, 2-3 মাস হয়ে গেছে, এই হতে আসছে। আপু সেকেন্ড টাইমে মনে হয় পাস করছিল। হ্যাঁ, যাই হোক, তো ওইটাই খুবই ভদ্র থাকতে হবে আর কি, ভিতরে সুন্দর মতো করবেন, যে ইনস্ট্রুমেন্ট গুলো নিবেন ওগুলো আবার জায়গা মতো ফেরত রাখবেন। উনি বের হওয়ার সময় ওনাকে ওনার কনসালটেন্ট বলতেছে যে তুমি স্টেথোস্কোপ যেখান থেকে রাখছো ওখানে রেখে যাও। উনি মনে কোনো একটা মেস করছিল আর কি, উল্টাপাল্টা করছিল আর কি, সেগুলো বুঝছেন। খালি পেশেন্টের হাতের পাশে রাখবেন যেটাই রাখতেছেন। এই যে ফ্লুইড দিবেন বললেন না, 1 লিটার ফ্লুইড, ওই 3 নাম্বার ড্রয়ারে 1 লিটার ফ্লুইডও থাকে, মানে একটা ফ্লুইডের ইয়াটা থাকে, ওটা নিয়ে হাতের পাশে রেখে দিবেন। কি ফানি লাগতেছে জানেন আপু? এটা এটা একটু ফানি আর কি, কারণ ওটাতে আপনি তখন আপনার কি বলে ফ্লুইড তো ঝরাইতে হইতেছে না, ভাগ্যিস ক্যানুলা করতে হয় না। আপু আমি না পারকাশন, মানে আমার সাউন্ড হয় না, কোনোদিন হয় নাই। আপনার সাউন্ড লাগবেও না, আপনি মুখ দিয়ে কথা বলেন ঠিক মতো তাইলেই হবে। আমি যেগুলা বলছি বুঝছেন, দ্যাটস ইট। আচ্ছা, আপনারা একটু পড়েন, পড়লে দেখবেন পারবেন আর কি। আচ্ছা, আর আপু মানে পেশেন্ট কি ম্যানিকিন থাকবে নাকি রিয়েল পেশেন্ট? আবার একই প্রশ্ন, বললাম ম্যানিকিন। রিয়েল পেশেন্ট কি দেয়? এটা কি আপনি এমআরসিপি দিতেছেন, যে প্যাসেজ দিতে যাইতেছেন একদম রিয়েল পেশেন্ট দিয়ে দিবেন, তাহলে তো অজ্ঞান হয়ে যাবেন রিয়েল পেশেন্ট দিলে। এগুলো তো সব আপনার ভাড়া করা পেশেন্ট, ভালো পেমেন্ট কিন্তু ওদের, যারা আর কি পেশেন্ট হয় ওরা ভালো টাকা পায়। আচ্ছা, সিমেন্টটা খুব ভালো মতো পড়েন। আমার নিজের লেখা আছে, আমার নোট খাতাটা কোথায় আছে একটু জানো। আমি ওই কেসটা একটু পাঠানোর চেষ্টা করবো, যেটার কথা বললাম ওর নোট খাতাটা এখানে আছে, যে এইটা ব্লিডিং এর কেসটা, বুঝছেন? খুব ইজি, বুঝছেন? ধরেন ঢুকবেন ভিতরে, ঢুকে আগে বলে নেবেন যে অ্যাটাচ টু এ মনিটর আই ক্যান সি ব্লা ব্লা, তারপর শুরু করবেন। মানে মাথাটা আর কি ঠান্ডা রাখবেন পরীক্ষার দিন।
বুঝছেন? এটা হইতেছে অনেকটা ওই যে ইনস্ট্যান্ট যাদের বুদ্ধি বেশি ওরা মনে রাখে সত্যি কথা। আমার একটা ভাই আছে অনেক অনেক ভালো স্টুডেন্ট, আমি প্ল্যাব 1 পড়ছিলাম একসাথে, আমাকে এমনি পড়াইছে কত কিছু। আম, মানে এত ভালো ইংলিশ পারে, এত ঢাকা শহরে থাকছে, যাই হোক 4 বার খারাপ হয়েছে হয়ে আর মানে প্ল্যাব 1 এক্সপায়ার হয়েছে। মানে প্রথমবার এসে বলছে যে আপু আমি বুঝলাম না কনসালটেন্টদের রুড, এই কথাটা আমি একবার না, আমি নিজে পরীক্ষা দিয়ে মনে হচ্ছে ওনারা অনেক রুড। আমার মনে হয়েছে কারণ ইভেন আমিও যখন পরীক্ষা নিই মেডিকেল স্টুডেন্টদের, মানে আসলে একটা ফেশিয়াল এক্সপ্রেশন আপনার মুখের সামনে যদি কেউ একটা মানে রুড এক্সপ্রেশন দেয়, আপনার নিজেরই একটু খারাপ লাগবে, মানে আপনার নিজেরই কনফিডেন্স ডাউন হয়ে যাবে, এই জন্য কখনো ওনাদের দিকে তাকাবেন না। আপনার মনে হবে গরু ছাগল বসে আছে পাশে, তাকাবেন না। আর আমার পরীক্ষার দিন আমি মনে হয় একজন পাইছিলাম চাইনিজ, বাদ বাকি সব হচ্ছে এশিয়ান, বুঝছেন? বাংলাদেশি না পাকিস্তানি তা তো জানি না, কিন্তু লাইক খুবই রুড মনে হয়েছে আমার কাছে এক্সপ্রেশন গুলো। এখন পরীক্ষা দিয়ে ওরা বলে যে আপু এত রুড ছিল, এই ছিল, লাইক এটা খুবই দুঃখজনক আসলে। আচ্ছা, আপনারা একটু বাসায় পড়বেন সিমেন্টটা, আমি শিওর আপনারা বুঝছেন। এর থেকে সোজা ভাবে সিমেন্ট কেউ পড়ায় না, আমি জানি না প্ল্যাব 2 তে কেউ সিমেন্ট পড়ায় কিনা, আমি জানি না, আমার মনে হয় না কেউ পড়ায়। এর থেকে সোজা ভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট ভালো মতো পড়বেন পুরোটা। এই তো আপনারা পাশ করে খুব সুন্দর করে আমার জন্য রিভিউ লিখবেন, কারণ আমি তো ডিজিটাল প্রচারণা করি না, যেটা একটু করা দরকার, কারণ না করলে মানুষ বুঝবে কেমনে যে আমি পড়াই। আপনার পাশ করে একটু সুন্দর করে রিভিউ লিখবেন। আচ্ছা, আমি তাহলে একটু প্রেসক্রিপশনটা শুরু করি আপুরা। আচ্ছা। এনার্জি আছে আপনাদের? হ্যাঁ, প্রেসক্রিপশনটা যেহেতু আপনারা একবার পড়ছেন, মানে আপনারা অলরেডি লিখছেন আপনাদের আপুর সাথে, তো আচ্ছা প্রেসক্রিপশনে আমি একটু কিছু কথা বলে নিই। আচ্ছা, প্ল্যাব 2 পাস করতে হইলে আমাদের টেকনিক্যাল থাকতে হবে না, আমি বলছি। প্রেসক্রিপশন, সিম্যান, টিচিং, কম্বাইন্ড স্টেশন, এই দুটো তো আমরা শনিবার দিন করবো। এই 4টা থাকবে হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট, মানে এই 4টায় আপনার 9 থেকে 10 মানে পাইতেই হবে, এটার কোনো মাফ নাই। এর থেকে কম আসলে কিন্তু মানে টানাটানি লাগে, বুঝছেন? কারণ কমিউনিকেশনটা ওখানে 10 পাওয়া খুবই মানে 12তে 10 পাইছে এরকম মানে খুবই কম, 7-8 পর্যন্ত লাইক অনেক। তো প্রেসক্রিপশনে আপনার কমন প্রেসক্রিপশন মোটামুটি 4-5টা আছে। এছাড়াও কি করে প্রত্যেক মানে 3-4 মাস পর পর 3-4 মাস পর পর ওরা নতুন একটা কেস মানে ইন্ট্রোডিউস করে। তো ওইটাই আমি বলবো যে আপনাদের যখন পরীক্ষা 1 মাস আগে থেকে, যেমন 26 তারিখে যদি আপনার পরীক্ষা হয়, আপনি দেখবেন কি কি আসতেছে, মানে 1 মাসে যেটা আসে ওইটাই সারা মাস রিপিট হয়। বলেন আপু। আপু এখন আর কেউ রিকল শেয়ার করে না তো আপু। আর ওস্কি 101 এ জুনে দিলে একবার একটা দে মাত্র আমি দেখলাম। হ্যাঁ, এখন আগে একটা গ্রুপ ছিল ইনস্টাগ্রামে, বুঝছেন? না আমি ওইটা বলতেছি না, আমি বললাম ধরেন আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট দিবেন আই নিড এ পার্টনার, এই তারিখে আমার পরীক্ষা, ওই তারিখের আশেপাশে কাউকে জোগাড় করবেন, অ্যাটলিস্ট আপনি 2-3টা পার্টনার তো পাবেন, ওদের কাছ থেকে শুনবেন। আর আপনি যখন যেয়ে থাকবেন, আপনি থাকবেন না কিছুদিন নাকি ম্যানচেস্টারে? জি থাকবো আপু। আপনি যদি 2 সপ্তাহ থাকেন ম্যানচেস্টারে, মানে আমরা যেটা করতাম আমাদের সময়, মানে আমি যে বাসায় মানে ভাড়া নিয়েছিলাম ড্যানের বাসা, ওই বাসায় মনে হয় 10 জনের মতো ছিল। তো মানে ওই সপ্তাহ বা আগের সপ্তাহ জুড়ে কারো না কারো পরীক্ষা ছিল। তো দেখা যেত ওরাই কোশ্চেন ডিসকাস করতো, তখন আমি যাই একটু শুনতাম। বা ধরেন যখন একাডেমিতে যাইতাম, মানে স্যামসনে আমি পড়ছিলাম ফালতু যদিও, ওখানে যাদের পরীক্ষা থাকে ওরা যায়, তো পরীক্ষা শেষ হয়ে ওইভাবে আর কি শুনতাম। ওইভাবে আপনার আর কি ম্যানেজ করতে হবে আপু, কিন্তু আগের কোশ্চেন শুনতে হবে আপু, বুঝছেন? আর আপনারা মেতে তো, আর আমি জানি না আপনারা কি লো ওয়ানে ক্লাস করবেন? জি আপু আমার 24 এপ্রিল থেকে আছে, কিন্তু আমি করব না, আমি শুধু রেকর্ড করে রাখবো আপু। আমি পারবো না। আচ্ছা, ওইটা রেকর্ড করে রাখা কোনো লাভ নাই, ওই 80 পাউন্ড আপনার জলে দিচ্ছেন আপনি, খুব ভালো কথা। কিন্তু যেটা আর কি করবেন, লোহান পরীক্ষার 1 থেকে 2 সপ্তাহ আগে 1 ঘন্টার একটা শর্ট ক্লাস নেয়, মানে নতুন কেসগুলো নিয়ে।
ওইটা আপনার টার্গেট থাকবে। আপনি লো মানের 4 দিনের কোর্স না করেন, আমি আপনাকে যেভাবে পড়াইতেছি আপনি ওইটা পড়েন, দ্যাটস ইট, দ্যাটস ইনাফ আপু। আপনার লো মানের ক্লাস না করলে সমস্যা নাই। আমি আপনাকে ভুল করাইতেছি না, ইউ ক্যান ট্রাস্ট মি। করতে পারলে ভালো আপু, রিভাইজ হয়ে যাবে, বুঝছেন? কোনো কিছুই ফালানি যায় না পড়াশোনা। তবে আমি যেটা সাজেস্ট করব, কারণ ওর কাছে মানে মাঝে মাঝে তো আমার মনে হয় ওর সাথে জিএমসির কোনো একটা লিঙ্ক আছে, চুক্তি করে ওরা পড়াইতেছে। কারণ এরকম করে ওপেন পড়ার মতো মানে না, এলাও না আপনার কেস নিয়ে। কিন্তু ও কিন্তু ইউকেতে থাকে না, এই জন্য না না, বুঝছেন? তো আমি তো মনে করছি জব করে ইউকেতে। আপনার মনে হয় যে জিএমসির কোশ্চেন ফাঁস করতেছে ও ইউকে থাকলে এখানে থাকতে দিবে? আপনার মনে হয়? আর জবের যত টাকা ও তার থেকে বেশি ডাবল টাকা ইনকাম করতেছে এক মাসে। ও যদি 50 জন করে পড়ায়, মাসে দেখুন 2 বার করে পড়ায়, 100 জন স্টুডেন্ট যদি পড়ায় 80 পাউন্ড করে নেয়, তাই না? কয় টাকা হয়? আর জব করে কয় টাকা পাওয়া যায়? বুঝতে পারছেন? যাই হোক, কিন্তু উনি ভালো টিচার, এটা আমি অবশ্যই স্বীকার করবো। আর যারা প্ল্যাব পড়ায় তাদের মধ্যে উনি ভালো পড়ায়। তবে ওনার পড়া বুঝতে হলে আপনাকে অ্যাডভান্স হতে হবে। ওই গাধার মতো খালি কোর্স কিনা আমি মানে অনেকে যেটা করে আর কিছু করবে না, মানে নিজে নিজে পড়াও পড়ে না, কোর্স কিনা কোর্সে বসে, তারপর বলে আমি তো কিছুই বুঝি নাই। মানে ওই কোর্স করে আমার কাছে অনেকে বসে যে আমি তো মানে কোর্স করে কিছু বুঝি নাই। মানে আপনি বুঝবেন না তো, কারণ উনি আসলে ওনার ক্লাস হচ্ছে লাস্টে একদম সবকিছু পড়া শেষ হওয়ার পরে এটা রিভাইজের মতো আপু। আর উনি সব পড়ায় না তো, উনি সিমেন্ট পড়ায় না, উনি টিচিংও পড়ায় না, উনি কম্বাইন দুইটা কিছু পড়ায়। কারণ কম্বাইন ওইটার সাথে আপনার ইউরোলজির মিল আছে, ওই প্রোস্টেট ক্যান্সার ওগুলো কিছু পড়ায়, অনেক কিছু আছে পড়ায় না। তো ওইটা আপনার ফুল একটা প্যাকেজ না আর কি আমি বলবো। তবে আপনি যদি সব পড়ে ওনার ক্লাসটা করেন তাহলে আপনাকে রিভাইজ হবে, ঠিক আছে এটা 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 এরকম এরকম, বুঝছেন? তবে আপনি যদি না করেন, আপনি তো জব করেন আর ওনার 12 ঘন্টা টানা ক্লাস, which is crazy, আপনি আপনার পরীক্ষার 1 বা 2 সপ্তাহ আগে দেখবেন একটা রিভিশন ক্লাস করায়, ওইটা মাস্ট আপনার করতে হবে, বুঝছেন? ওখানে ও নতুন কেসগুলো পড়ায় দেয়, এই জিনিসটা আর কি ভালো। আমি বাংলাদেশের মানুষের মধ্যে ডিমোটিভেট করবো না যে ও খারাপ বা কিছু, ও খারাপ না, অনেক ভালো পড়ায়, ট্রাস্ট মি, ওর টিচিং পাওয়ার অনেক ভালো। ওকে, মাথাটা একটু ঠান্ডা করার চেষ্টা করতেছি প্রেসক্রিপশন শুরু করার আগে। প্রেসক্রিপশন আমি প্রেসক্রিপশন পড়ায় না লোমান, প্রেসক্রিপশন আমি আমাদের সময় একটা আপু ছিল, উনি হচ্ছে টাকা দিয়ে প্রেসক্রিপশন নিয়ে করতো। নামটা কিছু নূর ছিল, নামটা কিছু একটা ছিল আর কি, মনে নাই, বাংলাদেশে ছিল মেবি, তাও জানি না। উনি হচ্ছে প্রেসক্রিপশন করে দিত আর কি, রিভিউ করে দিত। আপনাদের বাসায় তো প্রিন্টার নাই না, দুইজনের একজনেরও? আমি অর্ডার করবো আমি একটা। আপু শুনেন, বি কেয়ারফুল। আমি ল্যাব ওয়েটের জন্য কত প্রায় 300 পাউন্ড খরচ করছি, মানে 300 350 পাউন্ড মনে। সাইম আপু একটু মিউট করেন। আপনি প্রিন্টার কিনবেন, বাট যেটা আপনার বেশি কালি দেয় একটু দামি দেখে কিনবেন। আরেকটা আমি এইচপি কিনছিলাম, কিন্তু এটা হচ্ছে কালি কিনতে হয়, পরে দেখি আমি 2-3টা পেজ করি আমার কালি শেষ। পরে এই যে প্ল্যাব 2 এর আগে, ওইটা আমি কিনছি ওইটির সময়, প্ল্যাব 2 এর আগে আমি আবার বিশাল প্রিন্টার কিনছি আর কি, এতগুলা কালি দিছে। তো ওগুলা কিনেন আপু, বুঝছেন? কারণ আপনি যেটা কিনছেন ওটার নাম কি? নাম কি তা জানি না, দেখে বলবো না। আমার হাজবেন্ড কিনছে। এইচপি কিনছি আপু। আচ্ছা, ওইটা ভালো করছেন, এখন কিনছেন কারণ এরপরে আবার চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, এরপরে আবার এএলএস করবেন, অনেক কিছু করবেন, প্রিন্টার একটা দরকার আসলে। তো আপনারা বেশি করে এই প্রেসক্রিপশনের, আমি কিন্তু আপনাদের দিছি প্রেসক্রিপশনারি ফ্লুইডেরই খালি, ওইটা বেশি করে প্রিন্ট করবেন 20টা করে। প্রিন্ট করার পরে আমাকে, আপনার যদি মনে হয় আমি আপুকে 10টাই লিখে দিব, আমার 10টাই লিখে দিন। আমার মানে কোনো ইউজুয়ালি 5টা দেয়, কিন্তু বাধা ধরার কোনো নিয়ম নেই, কিন্তু প্রেসক্রিপশন আমাকে লিখে দিবেন। কারণ আপনি, আমি যখন প্রেসক্রিপশন পড়াবো আপনার মনে হবে ওইটা তো অনেক সোজা, পারবো। প্রেসক্রিপশনে মানুষ যে কেমন করে ফেল করে, মানে খুবই দুঃখজনক। আর এখন কিন্তু আমি যেটা বললাম 0, ওরা কিন্তু এখন 0 দেয়, আগে কিন্তু ওরা 0 দিত না। ইভেন আরো 2 বছর আগের কথা যদি চিন্তা করি আমি, মানে 0 কখনো 0 কোনো মার্ক দিতে পারে না, ঠিক আছে? 1 তো দিবা। হ্যাঁ, 0 কেন দেয়? বুঝছেন? প্রেসক্রিপশনে মানে আমার যে কত গল্প আমি আজকে পড়াবো, আরেকটা গল্প যে অ্যান্টিবায়োটিক থাকে, অ্যান্টিবায়োটিকের ইউকেতে আমি ইভেন আমি যখন প্রেসক্রাইব করি, আমি নিজে একবার এন্ডেড লিখি নাই,
পরের দিন আমি যাই দেখি কি আমার মানে আমার নাম দিয়ে একটা ইনসিডেন্ট রিপোর্ট কি হয়েছে, আমি এই কাজ করছি। সো আপনার মনে রাখতে হবে এটা তো আর পরীক্ষা না যে আমাকে ফেল করাবে, কিন্তু আপনি যদি পরীক্ষায় এন্ডেড না লেখেন তাহলে কিন্তু জিরো আপু। এটা লেখেন, এখন আপনার হাতে লেখেন যেখানে লিখতেছেন, যদি এন্ডেড না লিখি অ্যান্টিবায়োটিকের ইকুয়াল টু জিরো গোল্লা, এরকম হয়েছে, মানুষজন জিরো পাইছে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। প্রেসক্রিপশনটা এখন পড়াবো, একটু 10-15 মিনিট লাগবে, একটু দেখেন, তারপর আমরা শেষ করবো আজকে। ওকে, লেটস স্টার্ট। আপনারা মোটামুটি হয়তো জানেন, তাও না জানলে আমাকে জিজ্ঞেস করেন। আপনারা কি দেখছেন প্রেসক্রিপশন মানে কয় পাতা? এটা 1 পাতা, 2, 3, 4, 5, পাঁচটা পাতা থাকে। এটা থাকে না এখন, বুঝছেন? এটা আগে থাকতো, এটা এখন থাকে না। কোনটা কয় এটা? পাতা? অ্যান্টিকোয়াগুলেশন। এখন থাকে না, ওটা লাগে না anticoagulation। ও ওকে, তাহলে এটা হচ্ছে আপনার স্টার্টিং, শুরু। আচ্ছা, যেটা তখন বলতে গেছিলাম, তো আপনি বাইরে থেকে দাঁড়ায় দেখছেন যেটা আপনার প্রেসক্রিপশন স্টেশন। ওকে, প্রেসক্রিপশন স্টেশনের ভিতরে অনেক সময় শুধু খাতা কলম আর এগুলা থাকে, প্রেসক্রিপশনের পাতাগুলো, কনসালটেন্ট থাকে না সবসময়। আবার কারণ উপরে ভিতরে অনেক বড় বড় ক্যামেরা থাকে, সো এটা ভাবার কোনো কারণ নাই যে কেউ আমরা দেখতেছি না। আচ্ছা, আর বিএনএফ হচ্ছে ইউকের মানে মেডিকেশন আমরা দেখি, ডোজ এভরিথিং, সো এটা আপনার পাশে বিএনএফ বুক থাকে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই বিএনএফ খুলতে হয়, যেটা সবাই বলে। আমি বলবো আমি যেটা করছিলাম পার্সোনালি, আমি যেটা অ্যাডভাইস করা উচিত না কিন্তু করি, যে আপনি সব মুখস্থ করবেন, ঠাটা মুখস্থ, বুঝছেন? এখন পরীক্ষার সময় কি হয়, মানে খুঁজে কাহিনী করার, মানে আমি কি আমার পরীক্ষার সময় আসছিল, প্যালিয়েটিভের কেস আসছিল, আমি মরফিনের ডোজ দেখার জন্য, আমি তো জানি, আমি লিখেও ফেলছি ডোজ কি, পরে আমার মনে হয়েছে আমি একটুখানি এটা খুলি দেখানোর জন্য, আমি খালি খুলছি, অ্যাটলিস্ট মানে বুঝাইছি যে আমি মানে খুলি বা খুলতে পারি। আপনারা বাংলাদেশি ডিকশনারি ইউজ করছেন তো না? করার তো কথা, ওই যে পিছু নিচে দেখে এবিসিডি বের করতে হয়, জাস্ট ওইভাবে। আচ্ছা, ওকে, এটা একটু সেট করার চেষ্টা করতেছি, এক মিনিট। ওকে, কি ব্যাপার? আচ্ছা, এটা প্রথম পাতা। ওকে, আচ্ছা, আমি দাগ দিব, আপনারা বলবেন কি লিখতে হয়। এই উপরে এটা একটু কালারফুল বানাই, দাঁড়ান, কালারিংটা কোথায়? আচ্ছা, এই উপরে হলো না, সরি, এই উপরে আমরা কি লিখি বলেন তো? আমি দুইটা দাগ দিছি, দুইটা দাগে দুইটা জিনিস। তাড়াতাড়ি উপরে কি লিখি? নাম্বার, আমাকে বলেন, আপনারা না করছেন আপনাদের ফ্রেন্ডের সাথে। ফুল নেম, জিএমসি নাম্বার, কি আপু? ফুল নেম আর জিএমসি নাম্বার আপু। হ্যাঁ, গুড। কারণ পুরো প্রেসক্রিপশনে, আপু একটু মিউট করেন, কোথাও আপনার নাম লেখার কিন্তু কোনো অপশন নাই। সো আপনি যদি এটা না লেখেন, আমরা প্রেসক্রিপশনেও শিখবো ডু এন্ড ডোন্ট, তাহলে আপনাকে কি দিবে? একটা গোল্লা দিবে যদি আপনি আপনার নাম না লেখেন আর জিএমসি নাম্বার না লেখেন, নাম আর জিএমসি নাম্বার। ওকে, এবারে আসি এই পার্ট, এই বক্সটা। এই বক্সটার মধ্যে কি সবকিছু ইচ এন্ড এভরি ডিটেল আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, আর কোশ্চেনটা আপনার টেবিলের উপরেই থাকবে। সো আপনি দেখবেন আর লিখবেন, দেখবেন আর লিখবেন, বুঝছেন? ওখানে সব দেওয়া থাকবে, ওয়ার্ড, হসপিটাল, কনসালটেন্ট নেম, ড্রাগ নেম, অলওয়েজ বড় হাতের লিখে রাখেন। আর এখানে বেসিক্যালি ওয়ার্ড, হসপিটাল এগুলো বড় হাতে, সরি না লিখলে হয়, কিন্তু আমি প্রেফার করবো আর কি সবকিছু বড় হাতে লিখবেন, তা না হলে বড় ছোট দেখতে খারাপ লাগবে। সবকিছু কিসে লিখবেন তাহলে? বড় হাতে লিখবেন। ডেট অফ অ্যাডমিশনটা কি হবে? কোন ডেট হবে? এক্সামের ডেট। ওয়েট, হাইট, ওকে। আচ্ছা, ডেট চার্ট এটা কি? ডেট রিটেন চার্ট, এটা হচ্ছে 1 of 1, 1 of পেজ 1। নাম্বারটা। আর ডেট রিটেন আপনার এক্সাম ডেট। আচ্ছা, এই যে বক্সটা, এই বক্সের এই কি কাজ কি? কি করি এখানে? এখানে কি সব ডিটেইল লিখি আমরা?
লিখি না, ওখানে স্টিকার দেওয়া থাকে, আপনার টেবিলের উপরে থাকবে, স্টিকারটা উঠে এখানে বসে দিবেন, পেশেন্টের ডিটেইল। ঠিক আছে? এরকম জাস্ট আমার জীবনে 2 বছরে আমি একবার শুনছি যে যেদিন স্টিকার ছিল না, বাট সবকিছু কোশ্চেনে আপনার লেখা ছিল পেশেন্টের ডিটেইল। আচ্ছা। আচ্ছা, রেশমি আপু একটু প্রথম থেকে বলেন তো এতটুকু কি বললাম এই বক্সটা? প্রথমে শুরুতে হচ্ছে ফুল নেম এন্ড জিএমসি নাম্বার লিখবো, দেন হচ্ছে বাকি সবকিছু ক্যাপিটাল লেটারে লিখবো। আর ডেট রিটেন চার্ট, এখানে হচ্ছে চার্ট 1 of 1 মানে পেজ নাম্বার, আর ডেট রিটেন হচ্ছে আমার এক্সাম ডেট। আর এখানে আপনার আর এখানে আমি স্টিকার লাগাবো। আচ্ছা, সাইম আপু ক্লিয়ার? হ্যাঁ, জি আপু। ওকে। এবারে আসি এই বক্সটা। এই বক্সটা কি আপনারা হয়তো জানেন, এটা খুব ইজি। আপনার অ্যালার্জির বক্স। এখন প্রত্যেকটা পেশেন্টের ওরা অ্যালার্জি দিবেই দিবে। এখন প্রশ্ন হচ্ছে একটা অ্যালার্জি দিবে নাকি 3টা অ্যালার্জি দিবে? এখন ধরেন 3টা ড্রাগস এর নাম, লাইক পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, 3টা ড্রাগ দিছে ওরা, হ্যাঁ? এখন লেখা 3টার ক্ষেত্রে ওর কি হয় রিঅ্যাকশন? ওর র্যাশ হয়। তাহলে কি এটা আপনি একবার লিখলেই হয় না? যেহেতু 3টা ড্রাগের রিঅ্যাকশন সেম, এটা কি একবারই লিখবেন নাকি 3বারই লিখবেন? 3বার লিখবো। রাইট। যে কয়বার থাকবে, 5টা ড্রাগও যদি দেয়, 5টার রিঅ্যাকশনও যদি সেম হয়, তাহলে আমরা 5বারই লিখবো। ওকে, এবারে আসি নেম, সিগনেচার। নামটা কার? আপনার। আপনার নাম আপনি যেটা প্রেফার করেন বা যেটা যায় বলবেন, ডক্টর রেশমি বা যেটা আপনি বলতে চান আর কি। ডক্টর এটা আপনার নাম, আর এখানে একটা ছোট একটা সাইন দিবেন, যে কোনো একটা সাইন। এখানে এক্সাম ডেট লিখবেন। ক্লিয়ার এই পর্যন্ত? সাইন একটা ছোট সাইন দিবেন, যেটা আর কি সব জায়গায় দেওয়া, আপনার পাসপোর্টে যেটা দেওয়া। আচ্ছা, তারপরে এই যে একটা জিনিস বাদ দিলাম, এটা তো বললেন না যে আপনারা বাদ দিলেন কেন? ভিটি অ্যাসেসমেন্ট কমপ্লিটেড। আমাদের পরীক্ষায় শুধু 2টা কেস আছে যেখানে ভিটির এখানে টিক চিহ্ন দিতে হবে। ওকে, 2টা কেস হচ্ছে আপনার, একটা হচ্ছে প্রেগন্যান্সি। আচ্ছা, ভিটি আমরা কি জিনিসটা বলেন তো? ভেনাস থ্রোম্বোএমবোলিজম অ্যাসেসমেন্ট। এমবোলিজমের মানেটা কি? ভিতরে ব্লাড ক্লট হয়ে যায়, তাই না? হ্যাঁ। ক্লট যেন না জমে, এই জন্য আমরা ড্রাগস দিই। এইটার মেইন লাইক কাদের হইতে পারে বলেন তো? ভেরি ভেরি কমন। obesity, pregnancy. হ্যাঁ, না, সবার কেয়ার হবে, সব প্রেগন্যান্সি। এখন প্রেগন্যান্সি হওয়ার পর যদি হয় না যে সিএস হয়েছে, লাইক কমপ্লিকেশন, 7 দিন বেড থেকে নামতে পারবে না, তাদের হওয়ার চান্স থাকে, তাই না? যাদের আগে একবার হয়েছে ওদেরও হতে পারে। এইটা একটা কেস আপনার দিতে হয়। আর একটা কেস, আর একটা পেশেন্ট থাকে ফল, একটা বয়স্ক লোক পড়ে গেছে, ওই বেড রিটেন যেটাকে বলা যায়। এই 2টা কেসে পরীক্ষায় আসে। প্রেগন্যান্সির মহিলাকে দিবেন 7 দিন, ফলের পেশেন্টকে দিবেন 10 দিন, আমার যতটুকু মনে আছে এটাই মনে হয় রাইট। এই 2টা কেস বাদে এই ভিটিই এটা টাচ করবেন না, খবরদার। আর এই 2টা কেসে যদি টিক না দেন তাহলে পুরো 0। আপনার এই প্রেসক্রিপশনটা হচ্ছে পুরো অঙ্ক, ঠিক করলে আপনি 10-12 পাইতে পারেন। আর যদি একটা সিম্পল মিস্টেক করেন তাহলে একদম গোল্লা। সিম্পল মিস্টেক গুলো কি আমি কিন্তু বলে দিতেছি, এরপরে যদি ভুল হয় তাহলে কিন্তু মাই ব্যাড লাক। ঠিক আছে, এতটুকু বুঝছেন আপনারা? ওকে, এবারে আসি এই বক্সটা। আমাদের পরীক্ষায় এটা ক্লস্ট্রিডিয়াম নাই, এমএসএস ও নাই, এমআরএস এটা আছে। এটা খালি একটা কেস, যেটা মনে হয় বছরে একবারও আসে না, আপনার ওই ইসের ভিতরে পড়েন। ওইটা যদি আসে তাহলে এখানে টিক দিবেন। ঠিক আছে, ওকে। এবারে আসি আমরা এই বক্সটা। আচ্ছা, ওয়ান্স অনলি বলতে আমরা কি বুঝি? State dose. এখানে কি লেখা? Once only and pre-medication. What does it mean? যেটা দিই State dose. কি আপু? আপু state dose টা। হ্যাঁ, সো ওইটাই স্ট্যাট ডোজ। আপনি ডেট দিবেন, আপনার এক্সাম ডেট দিবেন। আচ্ছা, ডেটটা আমরা কেমনে লিখবো? ধরেন আজকের তারিখ কত, যেমন 22 দাগ, আজকের মাস জানুয়ারি মার্চ এপ্রিল 04/26।
এভাবে লিখবো, ওকে। ডেট, টাইম। আচ্ছা, আপনি যদি আপনি ডাক্তার, হ্যাঁ, ধরেন অ্যাজ এ ডক্টর আমরা যে যদি সকালে মেডিকেশন দিই, কোন টাইমটা আমরা প্রেফার করি বলেন তো? 8. আচ্ছা, তাহলে আপনি 8টায় দিলেন। ড্রাগের নাম লিখলেন, এখন একটা জিনিস শিখবো আমরা। রুট লিখলেন, পারোডাল বা আইএম, ডোজটা দিলেন। এখানে যে আপনার সিগনেচার, ব্লিপটা কি, হোয়াট ইজ ব্লিপ? ব্লিপ হচ্ছে আপনারা কি কোনো ব্লগ দেখেন না ডাক্তারদের? মানুষজন ফেসবুকে ইনস্টাগ্রামে কত ব্লগ বানায়। ওই যে ডাক্তাররা দেখেন না যে ডিউটি করে হাতে একটা ছোট ফোনের মতো ক্যারি করে, বলে ও আমার ব্লিক বাজতেছে, আমার যাইতে হবে। মানে পেশেন্টের হাতে ব্লিক থাকে। বেসিক্যালি এটা পেশেন্ট টু ডাক্তার থাকে না, যেহেতু আমরা ডাক্তার, এটা পেশেন্ট টু ইউজুয়ালি আপনার হেলথ কেয়ার বা নার্স থাকে। বাট আপনার ব্লিক বাজলে ইউজুয়ালি আপনার মানে আপনার নার্সরা আপনাকে ফোন দেয়। মানে আমার হাসপাতালে একটু অন্যরকম, যেহেতু সাইকিয়াট্রিক হাসপাতাল, আমি মেডিসিন মানে অন্যান্য অ্যাকুইট হসপিটালের কথা বলতেছি। আপনার ব্লিকটা আপনার নার্স আপনাকে ফোন দিতে পারে। ওইটা ওয়াকি টকি থাকে না, কথা বলা যায়, ওইটা ওইটা থাকে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। আর এই পার্টটা আপনি সবসময় মনে এখানে রাখবেন। কিছু লিখতে হয় আপু? হ্যাঁ, ওইটাই বলতেছি। আচ্ছা, এই যে প্রেসক্রিপশনটা আপনি লিখতেছেন, এটা বলেন কার জন্য? এটা কি আপনার পেশেন্টের জন্য? এই যে আপনি লিখতেছেন যে, নার্সের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেদিন আমার নাইট ছিল, সেদিন রাতে আমি একটা হ্যান্ড রিটেন প্রেসক্রিপশন লিখছি। ইউজুয়ালি আমাদের হ্যান্ড রিটেন না, কিন্তু ওইটা ছিল হচ্ছে ক্রাইসিস টিমের জন্য। এক পেশেন্ট পাগলামি করতেছিল কমিউনিটিতে, রাত্রেবেলা তার কনসালটেন্ট থাকে না, আমরাই থাকি। তো ওই লোক আসছে আমার কাছে ডায়াজিপাম নিতে, কিন্তু এটার জন্য একটা প্রেসক্রিপশন থাকে, এরকম একটা হ্যান্ড রিটেন, ও মাই গুডনেস, 4-5 পাতা। ওইখানে এভরিথিং লিখতে হয়েছে আমার, পেশেন্টের নাম, বয়স, অ্যালার্জি, কয়টা জানি অ্যালার্জি ছিল, এখানে সবার অ্যালার্জি থাকে সব পেশেন্টের। হ্যাঁ, পরে লাস্টের পেজে যে আমি দেখাবো, যেমন ওইখানে একটা অপশন ছিল ওয়ান্স বলি বা স্ট্যাট, সো আমি ওইখানে যাই, ওকে আমি ডায়াজিপাম 5 মিলিগ্রাম প্রেসক্রাইব করছি, ঠিক আছে। কিন্তু ওইটার পাশে আই উইশ আমার কাছে একটা ছবি থাকতো ওই প্রেসক্রিপশনটার, মানে আমার লেখা বাদে, আমি পারলে ওইটা আপনাদের পাঠাবো, সেম এরকমই দেখতে। এই যে একটা টাইমগুলো এটা ছিল ওখানে, বাট ওইখানে আমি কিছু লিখি নাই, কারণ এটা ওই নার্স যখন দিবে পেশেন্টকে, গিভেন বাই মানে কে দিছে, চেকড বাই, টাইম, আর হচ্ছে এই, এটা পুরো নার্সদের, এই প্রেসক্রিপশনটা হচ্ছে পুরো নার্সদের জন্য, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমরা ধরবো না, আমি দেখাবো আপনাদের। এই অক্সিজেনটা পরীক্ষায় একটা কেস আসে, জীবনেও আসে না, ঠিক আছে, কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। আমি এই বক্সটা বাদ দিতেছি, বাকিটুকু পড়লে এটা আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এবার আসি নেক্সট পাতায়, যেটা আমার আপনাদের জানতে হবে। অ্যান্টিবায়োটিকের পাতা, রেগুলার মেডিকেশনের পাতা, আর হচ্ছে অ্যাজ রিকোয়ার্ড। অ্যাজ রিকোয়ার্ডের মানে কি? ইফ নিডেড। If needed. আচ্ছা, তো এখন আমাকে বলেন, আমরা এই যে অ্যান্টিবায়োটিকটাকে শেষ করি, এটা ছোট আছে, ওকে। এই যে অ্যান্টিবায়োটিক নিয়ে তখন এত কথা বললাম, তাই না? আপনি আপনার পরীক্ষায় ধরেন ইউটিআই আসছে বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আসছে, ইউটিআই এর ডোজ কি বলেন তো? নন প্রেগন্যান্ট মহিলাদের 100 nitrofuran 1200. না, কয়দিন দিই? 3 দিন দিই আমরা, হ্যাঁ। আচ্ছা, আমি পরে বলতেছি, আমি আগে এইটা দেখাইনি কি করি এখানে। এখানে কি কি লিখতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যেহেতু করছেন একবার। আচ্ছা, আমি দিই, আপনি বলেন। ডেট, এখানে আমরা কি লিখি বলেন তো? Start. আচ্ছা, এখানে এরকম করে আমরা দাগ দিই প্রথমে, তাই না? হ্যাঁ। আচ্ছা, শেষ করি। উপরে কি লিখি আমরা? তারিখ। আর নিচে কি লিখি? মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে আপু পরীক্ষা দিবেন জুনে না, তো 05 হবে। আর উপরে কি হবে? 26 তারিখ থেকে শুরু হবে। তাহলে 26, 27, 28, 29, 30। এমনিতে পুরোটা লেখা যায় না আপু, ডেট দাগ না দিয়ে? দাগ না দিয়ে কেন লিখবেন? মানে ডেটটা পুরো লিখে। আমি বুঝি নাই, নিচে মাস লিখতে চাইতেছেন না? না মানে দাগ কেন, আমি মানে সোজাসুজি ডেটটা লিখবো এটা বলতেছি। না আপু, আমরা তো এমনি শিখছি, এমনি লেখে, ও আচ্ছা। বুঝছেন। আর বছর লেখার দরকার নাই, আমাদের লেখা প্রেসক্রিপশন আছে, ওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর নিচে এই যে জায়গাটা, এটা কিসের জায়গা বলেন তো?
এই জায়গাটুক আমরা কি সব বানাইতেছি। আচ্ছা এটা কি জায়গা বলেন তো? এটা হচ্ছে টাইম। ওকে আচ্ছা তাহলে এখানে আমরা লিখলাম ড্রাগের নাম, ডোজ লিখলাম, রুট লিখলাম, স্টার্ট ডেট আর এই যে আমাদের স্টপ ডেট। ঠিক আছে এটা না লিখলে কি গোল্লা। ওকে আপনার সিগনেচার আর হচ্ছে আপনার নাম লেখেন কি লেখা প্রেসক্রাইবার সিগনেচার অলসো প্রিন্ট নেম ক্লিয়ারলি আপনার নাম লিখবেন আর সাইন জিএমসি নাম্বার লিখবেন আপনার। এখানে অনেক কিছু লিখতে হয় বুঝছেন, অনেক ইজি কিন্তু টাইম কনজিউমিং বুঝলেন, এই জন্য মাথা ঠান্ডা করে লিখতে হবে। ইন্ডিকেশন হোয়াট এভার ইন্ডিকেশন ইউটিআই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সেন্সিটিভিটি এটা আপনার কাজ না, এটাও আপনার লিখতে হবে না। ওকে আর এটাও লিখতে হবে না, এটা ফার্মাসি। ওকে এইবার আরেকটা যেটা না করলে ফেল বা জিরো দেয় সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। আপনারা তো পড়ছেন, বলেন অ্যাডিশনাল কি লিখি? মানে যদি কোনো ওর থাকে অ্যালার্জি বা আরেকটা বলেন। হয় নাই আপু আপনি যেটা বলছেন। কিভাবে দেই ওটা লিখবো আপু। ওই যে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকলে লিখবেন, বাট ইউজুয়ালি অ্যান্টিবায়োটিকের স্পেশাল কিছু থাকে না। এখানে লিখতে হবে রিভিউ আফটার 7 ডেজ। মানে আপনি যদি অ্যান্টিবায়োটিক 3 দিনে দেন তাহলে তো বাকি এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4 5, তাহলে এই ঘরটা তো কেটে দিতে হয়, আপনারা মনে হয় জানেন, এভাবে জেড এর মতো করে, তাই না? মানে 3 দিন পাবে। এখন এই 3 দিন পাবে ওইটাই আপনি অ্যাডিশনাল ইনফরমেশনে লিখবেন যে রিভিউ আফটার 3 days বা রিভিউ আফটার 7 days। বুঝছেন? দ্যাটস ইট। অ্যান্টিবায়োটিক আপনারা নিজেরা লেখেন না, লিখে আমাকে দিয়েন, ফ্রাইডেতে একটা করে দিয়েন বা স্যাটারডেতে দিয়েন, লিখবো। এটা না লিখলে ক্লিয়ার হবে। ওকে আচ্ছা এই বক্সটা তো আপনি প্রথমবার করছেন, এখন কি করার দরকার আছে? না ওকে নাইস। তবে এইখানে আমরা কি করব, স্টিকারটা বসাবো। এটা তো আপনার কঠিন কোনো কাজ না, তাই না? ওকে এখন বিটি যদি করেন তাহলে টিক দিবেন, আদারওয়াইজ নো টিক। আচ্ছা এখানে আপনি বছর লিখবেন 2000 আর এই যে ঘরগুলা, এই ঘরগুলাতে কি করতে হবে? ডেট আর মান্থ লিখতে হবে। কি করতে হবে? ডেট আর মান্থ সবগুলা কমপ্লিট করতে হবে। ডেল্টাপিরিন বিটি না থাকলে টাচ করবেন না, এই দুইটা একদম টাচ করবেন না, ঠিক আছে? যদি না লাগে আপনার। ক্লিয়ার? বুঝছেন আপনারা? এতটুকু ক্লিয়ার? ওকে এখন আমাকে কয়টা এক্সাম্পল বলেন রেগুলার মেডিকেশনের। ধরেন একটা বয়স্ক পেশেন্টের কি কি রেগুলার মেডিকেশন ইউজুয়ালি উই ক্যান এক্সপেক্ট? অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-হাইপারটেনসিভ, হ্যাঁ ক্যালসিয়াম ট্যাবলেট এই সমস্ত। হ্যাঁ তো এইগুলো আমরা এখানে লিখবো। আর আপনি এটা মনে রাখেন, মিউট করেন, আপনি পরীক্ষায় 5 থেকে 6টা রেগুলার মেডিকেশন পাবেন। মানে লাইক ওরা ক্রেজি, ওরা একদম ক্রেজি, কোনো কারণ নাই। এই মানে এই 6টা ড্রাগের নাম তো পরীক্ষা দেওয়ার কোনো কারণ, মানে আপনার মাথা খারাপ করার জন্য দিবে। এখানে বক্স আছে কয়টা দেখেন, 1 2 3 4, তাই না? 5টা 6টা পর্যন্ত ওরা দেয়। তার মানে এখানে আপনি কমপ্লিট করলেন, নেক্সট পেজে গেলেন, এই যে আবার রেগুলার, আবার এই যে দাঁড়ান, আবার আপনি এই ঘরগুলো সব কমপ্লিট করবেন, তারপর ওই একটা ড্রাগের নাম লিখবেন এখানে। বুঝছেন? তাহলে বুঝেন কতটা টাইম কনজিউমিং। টাইম কিন্তু 8 মিনিট। এবার বুঝছেন? সো আপনাকে প্রত্যেকদিন একটা করে লিখতে হবে। হ্যাঁ পরীক্ষার 1 মাস আগে থেকে প্রত্যেকদিন একটা করে লিখতে হবে। আর এখন কমপক্ষে 2 থেকে 3 বার মানে লিখে তারপর রেখে দিবেন। তা না হলে আপনি ওই স্পিডটা পাবেন না, আপনার মনে হবে আমি পারি, কারণ এটা কিন্তু কঠিন না কিছু, বাট ওই টাইম ম্যানেজ করাটা একটু কঠিন। আচ্ছা অ্যাজ রেকর্ড যে সাইটটা, এইখানে এটা আমার কাছে সবচেয়ে সোজা লাগে। এই যে পার্টটা, এটা আমরা টোটালি টাচ করব না। টাচ করবো না? না এটা পুরো নার্সের। ওকে
আমাদের কাজ হচ্ছে খালি এতটুকু। অ্যাজ রিকোয়ার্ড ড্রাগ যদি থাকে, কোথায় অ্যাজ রিকোয়ার্ড ড্রাগ সবচেয়ে বেশি বলেন তো এই প্রেসক্রিপশনে? কোন টপিকে? পেইন। প্যালিয়েটিভ মেডিকেশন আপু। আচ্ছা, palliative medication। হ্যাঁ, এখন একটা পেশেন্ট যখন মানে প্যালিয়েটিভ বলতে কি বুঝি, এন্ড অফ লাইফ, মারা যাবে, ওই সময়টা কি করি আমরা? আমরা শুধু ওই সময়টা মেডিকেশন দিই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করার জন্য। বিভিন্ন কেয়ার হোমে দেখেন না, আপনার কেমনে দেখবেন, বিভিন্ন কেয়ার হোমে বা ধরেন এখানে হাসপাতালে সাইমা আপু দেখে মনে হয়। কাজ করেন। তো ধরেন ওদের তো কেউ তার মায়েরা ফেলতে পারবে না বেসিক্যালি ইউকেতে। অ্যাটলিস্ট ওদের কি করি আমরা, পেইন মেডিকেশন দিয়ে ওদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করি, তাই না? পেইন মানে ওরা জানি কোনো পেইন না হয়, কোনো সিক্রেশন না হয়। ওরা কিন্তু বয়স হলে অ্যাজিটেটেড হয়ে যায়, মারা যাওয়ার আগে অনেক অ্যাজিটেটেড হয়ে যায়। বাংলাদেশে তো এগুলো ম্যানেজ হয় না, অমনি কষ্ট করে মারা যায় মানুষ। যাই হোক, তো এখানে ওই যে মরফিন দেয়, মরফিন কিন্তু অ্যাজিটেশনটাকে অনেক কাম করে, রিল্যাক্স করে, ঠিক আছে? সো ওকে, এই যে অ্যাজ রিকোয়ার্ড ড্রাগ, এখানে আপনি ড্রাগের নাম লিখবেন, ইন্ডিকেশন লিখবেন, ডোজ, রুট, ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম, এগুলো সব আপনার কোশ্চেনে লেখা থাকবে। আপনার সাইন, ডেট, বিলিভ, আপনার কিছু এক্সট্রা করতে হবে না। আপনারা বুঝছেন? এখানে আর বোঝানোর কিছু নেই, হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তো আপনাদের দেখি, আপনারা কি বুঝতে পারছেন প্রেসক্রিপশনটা? কঠিন লাগতেছে? হ্যাঁ, না আপু। আমি তো অনেক ইজি করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, প্রেসক্রিপশনটা কোত্থেকে পড়বেন? প্রেসক্রিপশনটা পড়বেন, আমি একটা পিডিএফ দেখাই, পাঠিয়েছি তো আপনাদের। আপনার এখানে দেখলে একটু আমাকে বললেন তো, আমার ফটো সেন্সিটিভিটি আছে, আমি দেখতে পারতেছি না কিছু। হ্যাঁ, এটা উপরে আছে, এটা আছে। আপনি সুন্দর করে ওই প্রেসক্রিপশনটা, বোঝার তো আর কিছু নাই, এটা খুলবেন। এই প্রেসক্রিপশনটা, এটা আমি লিখি নাই, যদিও আমি এটা ক্রেডিট নিতে পারতাম, বাট এটা আমার হাতে লেখা না, মানে আমি এটা টাইপ করিনি। এই প্রেসক্রিপশনটা আমার দেখা বেস্ট প্রেসক্রিপশন। কেন বেস্ট বললাম দেখেন, আমি জানি না এটা আপনারা কোথাও পাবেন কিনা। এটা আমাকে দিয়েছিল আমার একটা ইন্ডিয়ান ছিল না, ইন্ডিয়ান একটা আমার পার্টনার ছিল। আমি অনেকগুলো পার্টনার জোগাড় করছিলাম, যাদের সাথে আমি 2 দিন 1 দিন 3 দিন প্র্যাকটিস করছি এরকম। তো যাই হোক, ওই ওয়ান অফ দ্য পার্টনার আমাকে এটা দিছিল। মানে আমি খুব বোর ছিলাম প্রেসক্রিপশনে আমি 10 পাইছিলাম 12-র মধ্যে। খুব ইজি প্রেসক্রিপশনে পাওয়া, নাম্বার পাওয়া। এইটা দেখে আপনারা এখনই আমাদের সেশন শেষ হওয়ার পরে একবার লিখবেন সবগুলা। এখানে মোট কয়টা আছে প্রেসক্রিপশন? 10টা। এই যে 26টা তো না, মোটেও এত তো লাগে না, পরীক্ষায় তো আসে না। পরীক্ষায় প্যালিয়েটিভটা মাস্ট আসে। ভিটি একবার লিখবেন, তারপর ইউটিআই আসে, আপনার প্যানক্রিয়াটাইটিস আসে, প্রম আসে, লাস্টের 2টা আসে না। হ্যাঁ, এগুলো পড়তে হবে না, লাস্টের 2টা। মানে মোটামুটি একবার দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন, দেখবেন আপনার পড়া হয়ে যাবে। যেমন এই প্রেসক্রিপশনটার মধ্যে যেটা আমরা এতক্ষণ পড়লাম, দেখেন উপরে আমরা যেভাবে পড়ছি ওইভাবেই লেখা আছে। সো একবার দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। এই দেখেন মরফিন যেটা পড়লাম। এখন একটা প্যালিয়েটিভের পেশেন্টকে কি আপনি ওরাল দিবেন? ওরাল লেখা থাকে কোশ্চেনে, আপনারা দেখতে পাবেন। দেখেন লাস্টের পয়েন্টটা দেখতেছেন, অ্যামভার্সিটিন 10 মিলিগ্রাম ওরাল, এটা কি দিবেন? পরে লেখার সময় কি লিখবেন? ও তো মরে যাইতেছে। প্যালিয়েটিভ পেশেন্টকে আমরা কখনো ওরাল বা আইএম দিব না, সাবকিউটেনিয়াস দেয় ওদের এগুলো। এই দেখেন সাবকিউটেনিয়াস, এসসি, এগুলো কিন্তু সব কোশ্চেনে লেখা থাকে। আপনারা একটু এই ফাইলটা একটু দেখবেন, দেখলে মোটামুটি দেখবেন পড়া হয়ে যাবে।
আর আমি আপনাদের এটাও শেয়ার করছি, আপনাদের যখন শেষ হয়ে যাবে তখন ফ্লুইড চার্ট এটা ওইরকম আসে না পরীক্ষায়, এটা ওই পিডিএফ এর ভিতরে লেখা আছে। দুইটা কেস আসছে আর কি, একটা অ্যাডাল্ট ফ্লুইড আর একটা হচ্ছে আপনার চাইল্ড ফ্লুইড। এই যে এখানে যে নিচে লিখতে হয় কতটুকু ফ্লুইড দিবেন, কিন্তু এই আমি দিয়ে রাখছি, আপনারা প্রিন্ট আউট করে কইরা আপনি একবার দুইবার লিখেন। হ্যাঁ, ধরেন যদি আসে তাহলে যেন কিছু লিখে দিয়ে আসতে পারেন, কিন্তু এত আসে না ওগুলো। আমি জানি না লাস্ট কবে আসছিল, শুনি নাই কারো কাছে এর মধ্যে। আচ্ছা, তাহলে আমরা সাকসেসফুলি আছি, মোটামুটি 2টা টপিক পড়লাম। আমরা স্যাটারডেতে শুরু করব হচ্ছে ওই টপিকগুলো দিয়ে। আমি স্যাটারডে সানডে ভাবতেছি সকালবেলা করে ফেলবো 10টা থেকে 12টা, আপনাদের যদি প্রবলেম না হয়। সকালে হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, সকালবেলা 10টা থেকে 12টা করে ফেলবো। আর যদি আমরা যদি বাই চান্স শেষ করতে না পারি, আমি তো আরো একদিন বলছি যে আরো একদিন এক্সট্রা আমরা পরে করবো। তো ধরেন নেক্সট স্যাটারডেতে আমাদের মেইনলি সাইকিয়াট্রি, তারপরে কম্বাইন্ড স্টেশন যেটা আসে, কম্বাইন্ড স্টেশন আর টিচিং, কম্বাইন্ড স্টেশন, টিচিং, সাইকিয়াট্রি আর সার্জারি, 4টা জিনিস আগে পড়ে তারপরে আমরা শুরু করবো কমিউনিকেশন। আমাদের তো 2 দিন আসলে হয়ে যাবে, আমার মনে হয় না আর একদিন এক্সট্রা লাগবে, 2 দিন লাগে আর কি, মনে হয় না লাগবে, কারণ স্যাটারডে 1 ঘন্টা কমিউনিকেশন পড়বো আর সানডে তো পুরো কমিউনিকেশন। ঠিক দরকার হলে আমরা আধা ঘন্টা বেশি পড়বো সানডেতে। আর আমাদের পড়াটা শেষ হওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু বুঝতেছেন না, আমাকে অলওয়েজ ওই গ্রুপে বা পার্সোনালি যদি পাঠাতে চান, আমাকে ভয়েস মেসেজ পাঠাবেন যে আপু এই টপিকটা কি সমস্যা, এই টপিকটা কি হবে, বুঝতেছি না। ঠিক আছে? আর বলেন আপনি। আপনার কাছে মক দেওয়া যাবে জুনে? হ্যাঁ হ্যাঁ, মক দিতে জুনে, আপু জুনে আমরা দেশে যাওয়ার প্ল্যান। আপনার এক্সাম কবে? জুনে 25 তারিখ আপু। আচ্ছা, আপনি যদি মক দিতে চান তাহলে জুনের 1 বা 2 তারিখ, জুনের 1 তারিখে দেন। কারণ আপু একটু মিউট করেন, আপনি যদি আগে মক দেন, এমনিও মানে পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার কাছে মক দিয়ে কোনো লাভ নেই আপু, কারণ আমি আপনাকে কিছু ইমপ্রুভ করতে পারবো না, মানে কোনো লাভ নেই। যেটা মানে ইউজুয়ালি মানুষ বলে 1 মাস আগে মক দিতে বা অ্যাটলিস্ট 3 সপ্তাহ আগে। আমি জুনের 1, 2, 3 তারিখ, একটা মিনিট। আচ্ছা আপু, আপনি যদি দিতে চান তাহলে আপনি জুনের 6, 7 অথবা মের 30, 31 আপনি যদি দিতে চান আমারে জানায় না আপু, আমি আপনাকে জানাবো। আপনার কি জুনের 6, 7 দিলে ভালো হয়? কারণ আমি দেশে গেলে হয়তো 5 এর পরে যাবো, 10, 11। মানে কোচিং এ একাডেমিতে একটা মক দিব কি আপু 6 তারিখে। আপনি কি কোনো একাডেমিতে ভর্তি হয়েছেন? ভর্তি হইছি আপু। ওই যে নতুন একাডেমি একটা আছে না মেডেস্টা? এলা? না আপু। আ এটার নাম কি? আমি ডক্টরের নাম ভুলে গেছি। আপনি এটা কার কাছে শুনে ভর্তি হয়েছেন? ভালো? আমি আপু 10 দিনে কি শুধু সিমেন্ট এগুলা দেখবো আর কিচ্ছুর জন্য না আপু। আচ্ছা আচ্ছা, ওকে। কত দিয়ে ভর্তি হয়েছেন এটা? 200 পাউন্ড। ও তাইলে তো বেশি না, কারণ এলার ওখানে 550 পাউন্ড, ভেরি এক্সপেন্সিভ। জি। 10 দিনের কোর্স আপু। বুঝতে পারছি। একটা মক আছে। কোন একাডেমি ভালো আপু? আপু শুনেন, এতগুলো টাকা মানে এটাই তো দেখি এই ছবিও দেখলাম অনেক আপু এক্সপেন্সিভ। শুনেন, আমি যখন পরীক্ষা দিছি, আপু একটু মিউট করেন, আমার কথা রিপিট হচ্ছে। মানে অনেস্টলি যদি বলি, আমি যদি আমার মতো কাউকে পাইতাম, মানে আমি আমার মতো আমি যেমনি পড়াইতেছি, তাহলে আমি একাডেমিতে ভর্তি হইতাম না। কারণ সত্যি বলতে আমি স্যামসনে গেছি মনে হয় 3 দিন, 3 দিন গেছি খালি মক দিতে। মক দেওয়ার পরে আমি ওই মকগুলো পাস করছিলাম, হোয়াট এভার ইট ওয়াজ লাইক ডিসগাস্টিং এক্সপিরিয়েন্স। ছোট্ট ছোট্ট 2টা রুম, লিটারালি বসার জায়গা নাই, ওখানে কেউ দেখায়ও দেয় না যে কি করতে হবে। একদিন মাস্টার ক্লাস লাইক মাস্টার ক্লাস হয়েছিল, কিন্তু মাস্টার ক্লাসে মানে মানে 20-25 জন মানুষ ছোট্ট একটা রুমের মধ্যে ওরা কি বলতেছে আমি কিছুই বুঝি নাই। আমি না এত প্রেশার নিতে পারি না, মানে আমার এরকম মানে আমার মতো কাউকে দরকার যে আমাকে বসে বুঝাই দিবে।
বুঝছেন? ওইখানে হাজার হাজার মানুষ, বসার জায়গা নেই, মানে কি করতেছিলাম বুঝতেছিলাম না। আমার মনে হয়েছে আমি তো তখন 600 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম মনে হয় আমাদের সময়, 550 কি 600 আমার খেয়াল নেই। আমার মনে হয় আমি ফেলে এটা জলে দিছি আমার টাকাটা, লিটারেলি। তবে আপনার যদি মনে হয় যে আপনার স্টুডেন্ট মানুষ, আমি এত টাকা খরচ করবো না, আপনি এমনি মক দেন, আর আপনি যেয়ে হয়তো একটা মক দেন, আপুর সাইম আপুর মতো। আর আমি আগে ডক্টর এলা, ওই যে ও হচ্ছে আগে স্যামসনে পড়াইতো, আমরা লাস্ট ব্যাচে ছিলাম। পরে ওর স্যামসন, মানে ও নিজে টিচার হয়ে গেছে, তো এখন আলাদা কোচিং সেন্টার খুলছে। যাই হোক, ওর আগে ওর একাডেমিতে সিস্টেম ছিল খালি মক দেওয়া যায়। আই এম নট শিওর এটা 200 পাউন্ড কিনা না কত, আমার মনে নাই। তবে একটা যে মক দিলে ভালো, আপু বুঝতে পারছেন? আপনার কয়টা আছে মক স্যাম আপু? আপু আমার একটা। কিনা লাগবে আপু, 95 পাউন্ড করে। জি, কিনবো আপু। 95 পাউন্ড করে কি কি করবেন? মানে মানে কেন? জাস্ট ইউজড হইলাম আপু, কিভাবে কি দিব? না না, মানে ওরা 95 পাউন্ড কেন নিবে? মানে মগের জন্য? জি, আপনি 200 টাকা দিলেন যে? ওটা 10 ডেজ যে আমি যাবো আসবো ওইটার জন্য কি ক্লাস করব। ওখানে কি ক্লাস করবেন আমি আপনি? একটু জানি ইনক্লুড মক ইনক্লুড না। ও জি, আচ্ছা, দেখেন যেটা হয়। এটা কোথায় ছিল আপু? সাইব আপু? চেষ্টা M14 এর আশেপাশে। এলা মনে হয় যে ডক্টর এলার ওখানে মুখ দিলে মনে হয় ভালো হয় নাকি? সবাই দেখি এলা এলা করে। যদি জি কারণ আপু এখন পড়ানোর মতো তো কেউ নাই। আর ও হইতেছে চাপাবাজি করতে পারে। ওর ক্লাস আমি করছি তো 15 দিন। ও হচ্ছে স্যামসনে পড়াইতো আগে। পরে স্যামসনের সাথে ঝামেলা করে, এই যে ডক্টর লোবান লোবান করে না মানুষ, এই লোবানও কিন্তু স্যামসনের বন্ধু, এটা জানেন? আপনারা তো জানেন না মনে হয়। তাই ওরা ওরা একসাথে স্যামসং খুলছিল, পরে স্যামসং একসাথে পড়াইছে, পরে নিজে একটু ফেমাস হয়ে গেছে, পরে সে এখন একা। আর এলা হচ্ছে ছিল স্যামসনে, আমাদের লাস্ট ক্লাস 2023-এর ডিসেম্বরে ওর লাস্ট সেশন ও পড়াইছিল আমাদের। পড়ায় এমন ইমপ্রেস করছে, আছে না যে অনেক ইমপ্রেস করে ফেলে, যাই হোক অনেক ইমপ্রেস করে ফেলছে, তখনই খুলছে, মানে আমি পাস করছি তারপরে থেকে ওর এটা খুললো। তখন মনে হয় 200 টাকা করে ছিল, খালি মক দেওয়া যেত একটা, আমার মনে হয় 3টা দেওয়া যেত, আমার যতটুকু মনে আছে। পরে যে মনে হয় একটু নাম ধাম হয়েছে, এখন মনে হয় দাম বাড়াই দিছে আর কি। আর এখন তো এরকম কোনো একাডেমি নাই যে ইয়া করে, মৌসুমী টসুমী তো অনেক বেশি নেয়। এই আর কি। এটা হচ্ছে টাকার খেলা আপু, বুঝছেন? টেনশন করে না, চাকরি পাইলে এইরকম টাকা উঠে ফেলবে, এটা কোনো ব্যাপার না। ব্যাংক শিফট করে টাকা পয়সা চাইলে অনেক টাকা ইনকাম করা যায়। আমি তো অনেক আরামপ্রিয় মানুষ, আমি আমার ডিউটির পরে আমি আমার সোফার মধ্যে শুয়ে থাকি, বাসায় এসে বসে থাকি। কিন্তু যদি মানে আমার এতে এনার্জি নেই, যারা চায় তারা অনেক টাকা ইনকাম করতে পারে বেসিক্যালি। এক্সট্রা শিফট করে। হ্যাঁ, এক্সট্রা শিফট করে পরে ধরেন এই যেমন স্ট্রাইক হইতেছে না জুনিয়র ডাক্তারদের, তো ওখানে তো আপনার পার আওয়ার বেতন দেয় ওরা 90 পাউন্ড। আমি করছিলাম, আমি কয় টাকা পেয়েছিলাম, তিনটা নাইট করছিলাম, 3টা নাইট করে আমি আইফোন কেনার টাকা জোগাড় করে পরে আইফোন কিনি নাই যদিও, বাট লাইক ইটস লাইক গুড, রিয়েলি গুড, ভালো টাকা পাওয়া যায়। এরপরে আর করিনি, আমি জাস্ট ওই গত বছর অক্টোবরে করছিলাম। মানে ওইটা আমি চিন্তা করি বেসিক্যালি যে আমি যদি একটা এক্সট্রা শিফট করি তাহলে তো আমি এত টাকা পাইতেছি। আমার যে এই যে আপনাদের সাথে 2 ঘন্টা কথা বললাম, মানে এটাই। কিন্তু মানে থাকে না যে পড়ানো হচ্ছে আমার একটা, মানে কি বলে, ভালো লাগে আমার ভালো লাগে আর কি মানুষের সাথে পরিচয় হইতে, কথা বলতে। আর আমি আমি এটাও চিন্তা করি যে আমি লিটারেলি যে পরিমাণে কাঁদছি আমার ল্যাপটপে, ও ভগবান, আমি আমার হোল লাইফে এত কাঁদিনি। কারণ আপনি 2 বছর আগের কথা চিন্তা করেন, তখন বাঙালি এরকম তো কাউকে পাইনি। আর এগুলো আমি, কে বুঝাবে আমাকে এই সিমেন্টটা? আপনি চিন্তা করেন, আপনাকে এগুলো কে বুঝাবে? কেউ ছিল না বুঝানোর। আর এগুলো তো নিজে নিজে একা বোঝাও যায় না। এই প্রেসক্রিপশন এর কোর্স করছি, এই সিমম্যান আরেকজনের কোর্স করছি, বাংলা এক ভাইয়ের কাছে করছি, মানে মাথায় কিছু ঢুকে নাই, বুঝছেন? পরে আমি একবারই পাস করছি, কিন্তু মানে অনেক কষ্ট করছি আর কি। তো তাই আমার মনে হয় আমি যদি একটু পড়াই বাঙালিদের, তাহলে ওরা যদি ভালো করে দেন, ওয়াই নট? হেল্প হচ্ছে এটা। এটাই আর কি আপু, বুঝতে পারছেন? এটা ছাড়া আর আমার কোন, এই জন্য মানে নিজের প্রমোশন আমার করতেও লজ্জা লাগে। এই জন্য আমাকে আমার যাদের পড়ায় ওরা যদি থ্যাঙ্কস বলে, আমি বলি তুমি তাহলে আমাকে একটা পোস্ট দিও,
ফেসবুকে, বাট দে আর লাইক যখন তারা পাস করে আমার কাছে অনেক অনেক মেসেজ আছে যে ওরা বলে যে আমার তো লজ্জা করে, আর আগে হচ্ছে ওরা সবাই বলে যে আপু আমি দিব এই করব, কিন্তু যারা অনেকে আছে অনেকেই তো দিছে প্ল্যাটফর্ম বাংলাদেশ গ্রুপ ডক্টর, আমি যদি ওই গ্রুপে নাই, এই আর কি। বুঝতে পারছেন আপুরা, ভালো মতো পড়েন। আর আপনারা যেহেতু ইউকে তে আছেন আপনাদের জব পাওয়াটা ইজি, মানে যেটা আপনার টার্গেট যে জব পাইতে হবে। আর আপনি যেহেতু কেয়ার হোমে জব করতেছেন তাই না, আপু আমার জব পাইতে তো হবে আপু। আমার আসলে আমি হ্যাঁ ওইটি দিছি আপু অনেকবার, জানেননি? আমি 10 বারের মতো ওইটি দিছি। আমার ওইটি ক্লিয়ারই হইতো না। আমি কিভাবে দিছি আপু ওইটি? আগের দিন নাইট করতাম, পরের দিন ওইটি দিতাম। মানে আমার হুম। পাস করাই লাগতো আপু। আমি সবসময় রিডিং এ যাই ফেল করতাম। লাস্ট বার আমি আপুর হাজবেন্ড কি ডাক্তার? জি, ও ওইটি আচ্ছা আপু আপনি কি কি ও ওইটি পাস করে ফেলছিল আপু একবারে, আমি পারি নাই। আপুর আবার ইয়ে সাইমা আপুর এমআরকেএম পার্ট 1 করা। ও তাহলে তো আপনার জব পাইতে আরো ইজি হবে আপু। জানি না, বাট আমার কি হয়েছে কি, আমার বেবি তো অটিজম আপু, আমি তো আপনাকে বলি নাই। ও আচ্ছা আপু, তো সরি। আমার বেবির তো কোনো কেয়ার করতেছি না, ফালায় রাখছি। মানে শুধু সারাদিন টিভি দিয়ে রাখছি আমি। এই জন্য আপু আমার একটা পাশে করলে আসলে ওরে তো আপু পু পি এগুলো শিখাইতে হবে আপু। ওকে, একটাই মানে একটা বেবি আপনার? জি, আপনার হাজবেন্ড কি মানে জব কেয়ারার। মানে আপনি এই ভিসায় আছেন তাই তো? জি, আচ্ছা আপু আপনি কি মেডিকেশন করেন কেয়ার হোমে? করি আপু। আমি তো নাইট ডিউটি করি আপু। সো করা লাগে। মানে মেডিকেশন দেন পেশেন্ট ইস্যুদের? এটা আপনার অনেক ভালো একটা পয়েন্ট। তো আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন আপনি আপনার সিভি আমাকে দিবেন, আমি আপনার সিভি রিভিউ করে দিব, ঠিক আছে? কারণ আপনি যদি এটা দেখান, একটু মিউট করেন আপু, যে আপনি ইউকে তে আছেন, ইউকে তে মানে অ্যাজ এ কেয়ারার চাকরি করলে ওইটা মানে মোটামুটি ওরা নেয়, ওকে, বাট আপনি যদি মেডিকেশন করতেছেন এটা যদি আপনি দেখাইতে পারেন তার মানে এটা অনেক ভালো একটা লাইক ইমপ্রেশন। তার মানে আপনি ইউকের মেডিকেশন সিস্টেম জানেন, আপনি ইউকের কমিউনিকেশন জানেন, আপনি ইউকেতে একটা ফার্স্ট এড কেমনে দিতে হবে এটা জানেন। একটা পেশেন্ট মানে আপনার একটা মানে একটা রেসিডেন্ট পড়ে গেল, ফার্স্ট এড কে দিবে? এটা আপনি দিবেন তাই না? জি, সো এটা আপনার অনেক ভালো একটা পয়েন্ট। আপনি যদি প্ল্যাব টু পাস করেন আপনার একটা পার্ট 1 আছে, আপনি কি করবেন, আপনি হচ্ছে এএলএস করবেন, যেটা আপনার ইমার্জেন্সি মেডিসিনে লাগেই। এএলএস আপনি তো হয়তো আপনার হয়তো দেখেন নাই মানে জবের ক্রাইটেরিয়া কিভাবে থাকে। ওরা যখন জব সার্কুলার করে ওখানে লেখা থাকে এসেনশিয়াল এন্ড ডিজাইরেবল। এসেনশিয়াল মানে ওগুলো না থাকলে আপনার সিভি ওরা খুলবেই না, বুঝছেন? এখন ইমার্জেন্সি মেডিসিনে ওই এএলএস থাকে হচ্ছে এসেনশিয়াল, বুঝছেন? জি, তো আপনার যদি পার্ট 1 আছে, আপনার ওইটা আছে, আপনি এজ এ কেয়ার লিড বলবেন, নট কেয়ারার। মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন লাইক ইউ ওয়ার্ক এজ এ কেয়ার লিড, ঠিক আছে? মানে আপনি মেডিকেশন করতেছেন তাই না, তো ওইটা আছে। সো আপনার একটা ভালো সিভি বানানো যাবে, বুঝছেন? আর মেডিসিন চাকরি অনেক আছে আপু, বিশ্বাস করেন। সাইকিয়াট্রি এগুলা নাই, কম। আমি ভাগ্য গুণে পাই গেছি, বাট মেডিসিনের অনেক অপরচুনিটি। গাইনিরও কোনো অপরচুনিটি নেই, খুবই কম, 0.1%। আমার এক আপু গাইনিতে ঢোকার জন্য 2 বছর বসে ছিল, চাকরিতে ঢুকে নেই, পরে এখন একটা মেডিসিনে কই যেন ঢুকছে ব্যাংকে, বুঝতে পারছেন? তো আমি মন থেকে দোয়া করি যে আপনি যেন পাস করে যান, আপনার এই কঠিন টাইমটা যেন পার হয়ে যায় তাড়াতাড়ি। আপনি একটা জব পাই গেলে আপু, মানে আপনি বা আপনার হাজবেন্ড যেই এখন স্পন্সরশিপে আছেন, মানে এনএইচএস যদি ঢুকতে পারেন তাহলে আমি সত্যি বলবো, মানে এনভায়রনমেন্টটা যদি মোটামুটি ভালো হয় তাহলে লাইফটা লিটারালি আমি বলবো ভালো, বুঝছেন? আপনার একটা সাপোর্ট আছে, আপনি কাজ করে টাকা পাইতেছেন, আপনি চাইলে এক্সট্রা শিফট করতে পারতেছেন, আপনার জিএমসি রেজিস্ট্রেশনটা খালি লাগবে, দ্যাটস ইট, আর কিছু না। আর আপনার যেহেতু ডিগ্রি আছে আপনার জন্য, আর রশনি আপুর যেহেতু একটা মাস্টার্স আছে, মানে ওরা কিছু একটা চায়, মানে খালি সিভি তো ওরা পছন্দ করে না, বুঝছেন? যেমন অনেকে বাংলাদেশে আছে খালি জিএমসি, ওরা বলে যে সিভি রিভিউ করেন, কিন্তু তোমার সিভিতে তুমি মানে মানে অ্যাড করার তো কিছু নাই, বুঝছেন? যেমন আপনারা লিখতে পারবেন আপনারা ইউকে তে আছেন, আপনারা এই চাকরি করেন সেই চাকরি করেন, এক্সপোজার আছে, তারপরে পেশেন্টের ফ্যামিলির সাথে ডিল করতে পারেন, বুঝলেন নাই? তো যখন সিভি বানাবেন তখন আমাকে আবার স্মরণ করেন, আমরা সিভি নিয়ে আবার করে দিব না, বুঝতে পারছেন আপু?
হ্যাঁ, ইনশাল্লাহ সিভিটা আপুকে দেখতে হবে আসলে তোর। সিভিটা